সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে আমাদের শিক্ষর পক্ষ থেকে আয়োজিত মিশন বার্ষিকের আরেকটি অসাধারণ ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব মানবিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার নাম অর্থনীতি। টাকা পয়সা নিয়ে অনেক বেশি কথা হবে আজকের ক্লাসে, এবং দেখার চেষ্টা করা হবে অর্থনীতির একেবারে খুঁটিনাটি যত কিছু আছে। আমাদের অর্থনীতি যে বইটি আছে, সেই বইটি থেকে প্রথম 5টি অধ্যায় নিয়ে আমাদের আজকের ক্লাস সাজিয়েছি, এবং এই 5টি অধ্যায় থেকে আমরা প্রায় 100টির উপরে এমসিকিউ সলভ করব। তবে অন্য 8-10টা এমসিকিউ সলভের মতো এগুলি হবে না, কারণ এমসিকিউর সাথে সাথে আমরা দেখার চেষ্টা করব ওই বিষয়ের একেবারে খুঁটিনাটি যত তথ্য আছে সবকিছু। অর্থাৎ আমরা পুরো কনসেপ্টটা বুঝে বুঝে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং একটুও তোমাদেরকে ভাইয়া ধীর গতির আস্তে 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 যাচ্ছে এমন হবে না। খুব ফাস্ট আমরা দেখে ফেলবো 100টারও অধিক এমসিকিউ। এক বসাতেই আমরা শেষ করে ফেলার চেষ্টা করব আমাদের একেবারে প্রথম অধ্যায় শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত, যার মাঝে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা থেকে শুরু করে বাজার থেকে শুরু করে কেমন করে অর্থনীতিতে বিভিন্ন জিনিস উৎপাদন করা হয় সবকিছু নেই বিস্তারিত কথা হবে। আর ইতিমধ্যেই তোমরা অনেকেই আমাকে চেনো, জেনে গেছো আমার পরিচয়ও। তারপরও আরেকটি বার চলো পরিচিত হই সবাই একসাথে। আমার নাম মুবিন মজুমদার। আমি পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে, আর সেখান থেকে অল্প কিছু যা জানতে পেরেছি তা নিয়েই চলে এসেছি তোমাদের সামনে। এইবার একেবারে শুরু করা যাক প্রথম অধ্যায়টা থেকে। একেবারে বিস্তারিত আমরা দেখব, তাই প্রথম অধ্যায়ও হেলাফেলা করা যাবে না। আমি দেখতে চাই তোমরা কে কে আমার প্রশ্নটি দেখার সাথে সাথে কমেন্ট বক্সে উত্তর লিখতে পারো। আমরা পরবর্তীতে কিন্তু ইউটিউবে প্রতিটা উত্তরই চেক করব। তুমি ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, শিখো অ্যাপে দেখো, যেখান থেকেই দেখো না কেন প্রতিটা উত্তর অবশ্যই পরে কিন্তু চেক করে ঠিকই দেখবো। তাহলে চলো প্রথম অধ্যায় থেকে এমসিকিউ সলভ করা শুরু করে দেয়া যাক। একেবারে শুরুতেই আদ্যিকালের সেই শব্দটা দেখতে পাচ্ছি, বলছে ঐকোনোমিয়া। এই শব্দটার অর্থ আমাদেরকে জিজ্ঞেস করছে। অর্থ তো আমরা সবাই পারি এটার, কিন্তু তার আগে ঐকোনোমিয়া শব্দটা এলো কেমন করে? আমরা জানি অর্থনীতি, অর্থনীতিকে ইংরেজিতে বলা হয় কিন্তু ইকোনমিক্স। অর্থনীতিকে ইংরেজিতে বলা হয় ইকোনমিক্স। আর এই ইকোনমিক্স শব্দটাই মূলত এসেছে ঐকোনোমিয়া শব্দটা থেকে। আমরা দেখতেই পাচ্ছি চমৎকার করে প্রশ্নের মাঝে বলা আছে গ্রিক ঐকোনোমিয়া শব্দের অর্থ, অর্থাৎ ঐকোনোমিয়া শব্দটা যে একটা গ্রিক শব্দ এটা কিন্তু বলে দিচ্ছে। মূলত আমরা দেখতে পাই অ্যারিস্টটল কিংবা প্লেটোর যুগে আমরা অবশ্যই শিক্ষক মানুষ প্লেটোকে আগে রাখছি, তারপর তার ছাত্র অ্যারিস্টটলকে রাখছি। আমরা জানি ওনারা প্রত্যেকেই, অর্থাৎ প্লেটো অ্যারিস্টটল দুজনেই বসবাস করতেন প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। তারা থাকতেন গ্রিসের অ্যাথেন্সে, আর সেখানে তারা জ্ঞানের চর্চা করতেন। আর ওই জ্ঞানের চর্চা করার সময় মানুষের সম্পদ, পরিবারের মধ্যে জিনিসপত্রের যে ব্যবস্থাপনা, ওই ব্যাপারটাকে কিন্তু তারা নাম দিয়েছিলেন ঐকোনোমিয়া। ঐকোনোমিয়া। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি বলছে প্রথমে অর্থের ব্যবস্থাপনা, পরিবার ব্যবস্থাপনা। না, পরিবারের বাচ্চা কাচ্চা কেমন হবে ওই ব্যবস্থাপনা নিয়ে অর্থনীতি আলোচনা করে না, বরং পরবর্তীতে দেখতে পাচ্ছি গৃহস্থালির ব্যবস্থাপনা এবং কর্মের ব্যবস্থাপনা। আমরা সবাই মোটামুটি জানি ঐকোনোমিয়া শব্দটির অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। গৃহস্থালির ব্যবস্থাপনা, এটাই হচ্ছে ঐকোনোমিয়া শব্দটির অর্থ, যেটি একটি গ্রিক শব্দ। আর এই শব্দটা থেকেই এসেছে ইকোনমিক্স। আর প্রথমে এই শব্দটি দেয়ার পেছনে অবদান রয়েছে প্লেটো এবং অ্যারিস্টটলের। ঠিক আছে, চলো পরের প্রশ্নের উত্তরে যাই। দেখতেই পাচ্ছ উত্তরটা মিলিয়ে দেখলাম আমরা, উত্তর কিন্তু গৃহস্থালির ব্যবস্থাপনাই। এরপর পরবর্তীতে কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে একটি স্বতন্ত্র আলাদা বিষয় হিসাবে স্বীকৃতি দিয়েছিল? আগে অর্থনীতি বর্তমানে যেমন আছে এমন কিন্তু ছিল না, বরং এটা রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি এগুলোরই একটি সাব শাখা হিসাবে বলা যেতে পারে, সহকারী শাখা হিসাবে পড়ানো হতো। এগুলোর একটা সাবসেকশন ছিল এই অর্থনীতি। তখন অর্থনীতিকে শুধু অর্থনীতি নামেও ডাকতো না, তখন অর্থনীতিকে ইকোনমিক্স না বলে বলা হতো পলিটিক্যাল ইকোনমিক্স। আর এই ব্যাপারটাকেই পুরোপুরি যে মানুষটা বদলে দিয়েছেন তিনি একজন স্কটিশ অর্থনীতিবিদ,
স্কটিশ অর্থনীতিবিদ। এই মানুষটা অর্থনীতিতে ভীষণ অবদান রেখেছেন। তিনি অর্থনীতিতে অনেক অবদান রেখেছেন। তিনি 1776 সালে অর্থনীতির অসাধারণ একটা বই লিখেছেন। আমরা প্রত্যেকে বইটার পুরো নামে জানি, যদিও বইটা ছোট করে ওয়েলথ অফ নেশনস এই নামেই বেশি পরিচিত। এই মানুষটার অর্থনীতিতে অসামান্য অবদানে রাখার জন্য তাকে আমরা বলে থাকি অর্থনীতির জনক। তাকে বলি অর্থনীতির জনক। এবং এই মানুষটা অর্থনীতিতে অসাধারণ সব থিওরি বা তত্ত্ব দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত থিওরিটা হচ্ছে অদৃশ্য হাত তত্ত্ব। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত থিওরি হচ্ছে ভাইয়া অদৃশ্য হাত তত্ত্ব, বা ইংরেজি করলে যেটাকে বলে ইনভিজিবল হ্যান্ড থিওরি। আমার মনে হয় এতগুলো ক্লু দেখে তোমরা ধারণা করে ফেলেছো উত্তরটা কি হবে। কোন মানুষটা অর্থনীতির জনক, কে লিখলো 1776 সালে ওয়েলথ অফ নেশনস, কে দিয়েছিল অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড থিওরি, আর কে ছিল সেই স্কটিশ অর্থনীতিবিদ। উত্তরটা একদমই সহজ, উত্তরটা হচ্ছে অ্যাডাম স্মিথ। উত্তরটা হচ্ছে অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথই আমাদেরকে অর্থনীতিকে এটি স্বতন্ত্র, এটি আলাদা শাখা হিসাবে জন্ম দিয়েছেন। আর এই কারণেই তো তিনি হয়ে গেছেন অর্থনীতির জনক। তাই অবশ্যই উত্তরটা হবে ভাইয়া অ্যাডাম স্মিথ। উত্তরটা হবে অ্যাডাম স্মিথ। একেবারে ক্লিয়ার আমরা। এরপর চলো সামনে এগোই। বলছে বাণিজ্যবাদ এই ব্যাপারটার প্রসার ঘটেছিল কোন কোন দেশে। অপশন হিসাবে আছে ইংল্যান্ড, আছে ফ্রান্স, আছে ইতালি। আমরা দেখতে পাচ্ছি এই তিনটা দেশে কিন্তু অবস্থান করছে ইউরোপ মহাদেশে। এই তিনটা দেশে অবস্থান করছে ইউরোপ মহাদেশে। আর এই পুরো ইউরোপ জুড়েই বলা যেতে পারে একরকম বাণিজ্যবাদের প্রসার ঘটেছিল। অর্থাৎ ওদের দেশে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। শিল্প বিপ্লবের ফলে এরা প্রত্যেকেই ভীষণ ধনী হয়ে ওঠে। অনেক অনেক সম্পদ, অনেক অনেক দ্রব্য এরা উৎপাদন করতে শুরু করে কলকারখানাতে। আর সেই কলকারখানার সম্পদই তাদের বিক্রি করার প্রয়োজন হচ্ছিল। কারণ এত সম্পদ ওরা উৎপাদন করছিল কলকারখানায়, যেটা তাদের দেশের মানুষের চাহিদার থেকেও অনেক বেশি ছিল। আর সেই সম্পদটুকু বিক্রি করার জন্য তারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং তারা বাণিজ্য করা শুরু করে। আর যে ব্যাপারটাকে আমরা বলে থাকি বাণিজ্যবাদ, অর্থাৎ এই বাণিজ্যবাদের প্রসার ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি তিনটি দেশে কিন্তু ঘটেছিল। তাই আমরা অবশ্যই উত্তর হিসাবে তিনটাকেই নিয়ে নিতে পারি। ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালি তিন দেশেই ঘটেছিল বাণিজ্যবাদের প্রসার। চলো দেখি হয়েছে কিনা উত্তর। চমৎকার, উত্তর মিলে গেছে। অর্থাৎ বাণিজ্যবাদের প্রসার ঘটেছিল ইংল্যান্ডে, ফ্রান্সে এবং ইতালিতে। এরপর নিচের কোনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা জানি আমাদের অনেক অনেক অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু সবার আগে যেই সমস্যাটা আছে সেটা হচ্ছে আমাদের অভাব। আমাদের অভাব, আমাদের অসীম অভাব, এটাই হচ্ছে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা। কেননা আমাদের কাছে ভাইয়া অভাব অসীম। অভাব অসীম, অসীম অভাব আমাদের রয়েছে। কিন্তু এই অসীম অভাবের বিপরীতে, অসীম অভাবের বিপরীতে আমাদের পৃথিবীতে সম্পদ কিন্তু অসীম নয়। আমাদের পৃথিবীতে সম্পদ একদমই বলা যেতে পারে সসীম বা সীমিত পরিমাণে আছে। সম্পদ সসীম বা সীমিত পরিমাণে আছে। এই যে সম্পদ অভাবের তুলনায় অভাবের তুলনায় কম আছে বা অল্প আছে বা সম্পদের কিছুটা ঘাটতি আছে, এই ব্যাপারটাকেই বলা হয় সম্পদের সম্পদের অপ্রতুলতা। সম্পদের এটাকেই বলে দুষ্প্রাপ্যতা, ইংরেজিতে যেটাকে বলে স্কারসিটি। আর ঠিক এই কারণেই কিন্তু অল্প সম্পদ দিয়েই কিভাবে সবচেয়ে বেশি অভাব পূরণ করা যায়, এটাই কিন্তু আমাদের অর্থনীতি খুঁজে বের করার চেষ্টা করে। এটাই মূলত অর্থনীতির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সেটি। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের অর্থনীতির সবচেয়ে বড় মৌলিক সমস্যা বা সবচেয়ে বড় মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে অসীম অভাব। অসীম অভাব। আশা করি সবাই একদম ক্লিয়ার। এরপর পরের উদ্দীপকটা পড়ি, বড়সড় একটা প্রশ্ন। উদ্দীপকটা পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে বলছে মিসেস রাহেলা গরু, ছাগল, হাঁস, মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবারের যাবতীয় সমস্যা সমাধান করছেন। খুব ভালো। বর্তমানে তিনি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে
প্রশিক্ষণ শেষে গ্রামের আরো 10 জন নারীকে নিয়ে একটি সেলাইয়ের দোকান করেছেন, বেশ ভালো। বর্তমানে এতে 10টি সেলাই মেশিন ব্যবহৃত হচ্ছে। চমৎকার ব্যাপার। চলো এবার দেখি প্রশ্ন কি আছে। প্রথমে বলেছে মিসেস রাহেলা গরু, ছাগল, হাঁস, মুরগি পালনের মাধ্যমে কোন ধরনের অভাব পূরণ করেছেন। চলো আবার আমরা প্রশ্নটাতে ফেরত যাই এবং ফেরত গিয়ে বোঝার চেষ্টা করি যে ব্যাপারটা কিভাবে হলো। একটু দেখি চলো। বলছে যে তিনি গরু, ছাগল, হাঁস, মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবারের যাবতীয় সমস্যার সমাধান করেছেন। তার মানে তার পরিবারকে চালানোর জন্য, পরিবারের স্বাবলম্বী হয়ে ওঠার জন্য এই ব্যাপারটা কিন্তু খুবই দরকার ছিল। তাহলে বোঝাই যাচ্ছে এইটা তার যেহেতু খুবই দরকার ছিল, তাই উত্তরটা হচ্ছে অতি প্রয়োজনীয়। তাহলে উত্তরটা খ নাম্বারটা হবে। উত্তর খ নাম্বারটা হবে, অর্থাৎ অতি প্রয়োজনীয়। অতি প্রয়োজনীয় অর্থাৎ এই যে মিসেস রাহেলা গরু, ছাগল, হাঁস, মুরগি পালনের মাধ্যমে তার অতি প্রয়োজনীয় অভাব, পরিবারের স্বাবলম্বিতা মেটানোর যে অভাব, সেই অভাবটুকুই পূরণ করছেন। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বারটি। উত্তর হচ্ছে খ নাম্বারটি। চলো পরে দেখি আর কি আছে। অতি প্রয়োজনীয়। তারপর মিসেস রাহেলা সেলাই মেশিন ক্রয়ে যে অর্থ ব্যয় হয়েছে তা কোন ধরনের ব্যয়। দেখো, সেলাই মেশিনের জন্য তিনি অর্থ ব্যয় করে যে আরো বেশি অর্থ তুলে আনার পরিস্থিতি তৈরি করেছেন। তার মানে এটি এক ধরনের বিনিয়োগ। এটি এক ধরনের বিনিয়োগ। তাহলে বোঝাই যাচ্ছে এটা এক ধরনের বিনিয়োগ, এটা এক ধরনের ইনভেস্ট করেছেন তিনি অর্থনীতিতে, যার ফলশ্রুতিতে তার অর্থনৈতিকভাবে আরো আরো বেশি সমৃদ্ধি হবে। বিনিয়োগ। আচ্ছা, এরপর মার্শালের সংজ্ঞায় আমরা কিন্তু মার্শাল লোকটাকে চিনি। এই ভদ্রলোকের পুরো নাম হচ্ছে আলফ্রেড মার্শাল। এই ভদ্রলোকের বাড়ি এবং এই ভদ্রলোকের বেড়ে ওঠা হয়েছিল মূলত ইংল্যান্ডে। এই মানুষটা তোমরা আরেকটু বড় হলেই আরো ভালো করে ওনার সম্পর্কে জানবে। কিন্তু এখনই তোমরা বইতে দেখে এসছো যে অর্থনীতির 2টি শাখা বা ভাগ আছে। একটি হচ্ছে মাইক্রো, আরেকটি হচ্ছে ম্যাক্রো। বাংলাতে বলার চেষ্টা করলে একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এই যে ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতি, এর মধ্যে প্রথম যেটা বলেছে, অর্থাৎ ব্যষ্টিক যেটা মাইক্রো যেটা, সে মাইক্রো ব্যাপারটা কিন্তু এসেছে এই মার্শালের কাছ থেকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মাইক্রো ইকোনমিক্সের জনক বা বলা যেতে পারে ব্যষ্টিক অর্থনীতির জনক বলে থাকি মার্শালকে। তাহলে মার্শাল অর্থনীতির একটা সংজ্ঞা দিয়েছিল। মার্শাল অর্থনীতির একটা সংজ্ঞা দিয়েছিল। প্রশ্ন হচ্ছে ওই সংজ্ঞার মধ্যে মার্শাল কোন মৌলিক সমস্যাটা বিবেচনা করেনি, সেটাই হচ্ছে এখানে জিজ্ঞেস করেছে। অপশন হিসাবে কি দেখতে পাচ্ছি? অপশন হিসাবে বিকল্প ব্যবহার, অর্থাৎ বুঝতেই পারছো কার বিকল্প ব্যবহারের কথা বলেছে। উত্তরটা হচ্ছে ভাই সম্পদের বিকল্প ব্যবহারের কথা বলেছে। সম্পদের বিকল্প ব্যবহারের কথা বলেছে। এটা কি বলেছে বা বিবেচনা করেছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তারপর সম্পদের স্বল্পতা, অর্থাৎ সম্পদের যে কমতি ঘাটতি কম আছে সেই ব্যাপারটা। এরপর মানব কল্যাণ, এরপর হচ্ছে সম্পদ আহরণ। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কোন মৌলিক সমস্যাটা এই বিখ্যাত মানুষটা, অর্থাৎ এই যে আমাদের অতি পরিচিত মার্শাল, এই মার্শাল সম্পদের জন্য মানে হচ্ছে আমাদের অর্থনীতির যে সংজ্ঞা, সে অর্থনীতির সংজ্ঞায় কোন মৌলিক সমস্যাটা বিবেচনা করেনি, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা মোটামুটি সবাই কিন্তু এই উত্তরটা জানি, কেননা আমরা দেখতে পাই তিনি কিন্তু সম্পদ যে কম আছে এটা বলছে, তাই না? তাহলে দেখি, চলো উত্তরটা একটু আমরা দেখি কোনটা হয়। তোমরা একটু ফার্স্ট কমেন্ট করো যে কোনটা হয়। সবগুলো তো আমিই বলে দিচ্ছি, এটা একটু কমেন্ট করো কোনটা হবে। কমেন্ট করো, তারপর একটু দেখি কোনটা হলো। দেখতে পাচ্ছি সম্পদের স্বল্পতা, আমরা কিন্তু বলেছিলাম এটা বলেছে, তাই না? আচ্ছা, কিন্তু ওনারা বলতেছে এটা বলেনি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে উনি সম্পদের যে কমতি বা ঘাটতি আছে এই ব্যাপারটা কিন্তু আমাদের ধারণা যেটা হচ্ছিল বলেছে, কিন্তু না, আসলে কিন্তু দেখতে পাচ্ছি তিনি বলেনি। তিনি সম্পদের স্বল্পতার বিষয়টি বিবেচনা করেননি। সম্পদ আর স্বল্পতার বিবেচনা করেননি। আচ্ছা, পরবর্তীতে দেখি পরের প্রশ্ন কি আছে। বলছে অর্থনীতির মূল আলোচ্য বিষয় কোনটি? অর্থনীতির মূল আলোচ্য বিষয় কোনটি? প্রথম থেকে যদি অপশনে দেখি, তিনি একটা একটা করে যদি আমরা অপশন দেখা শুরু করি, তাহলে আমরা দেখতে পাবো যে অর্থনীতির আমাদের মূল আলোচ্য বিষয় হিসেবে অনেকগুলোই এখানে দেওয়া হয়েছে। যে ভাই এখানে প্রথমেই বলার চেষ্টা করছে অর্থ উপার্জন। অর্থনীতির কি এটা মূল আলোচ্য বিষয়? অর্থ উপার্জন করা অনেকটুকু তো অবশ্যই। তারপর অভাব পূরণের জন্য অর্থ ব্যয় করা, এটা কি অর্থনীতির আলোচ্য বিষয়? আচ্ছা, চাহিদা পূরণ করা। আচ্ছা,
মোটামুটি পড়ে ফেলেছি। এইবার দেখি আমাদের উত্তর হয় কিনা। আগেরবার কিন্তু উত্তর দিয়েছিলাম তোমাদের সাথে একটু মনে হচ্ছে পারিনি আমরা। এবার দেখি পারি কিনা। আমরা কিন্তু এভাবে তোমাদেরকে অনেকগুলোতে আমরা দেখার চেষ্টা করব যে ধারণা হয় কিনা। ঠিক আছে? এবার দেখবো আমরা। অর্থনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে অর্থ উপার্জন করা। মনে হচ্ছে। এরপর অভাব পূরণের জন্য অর্থ ব্যয় করা। এটাও মনে হচ্ছে। চাহিদা পূরণ করা। চাহিদা পূরণ কি সবসময় অর্থনীতির আলোচ্য বিষয় হয়? চলো দেখি উত্তর কি হচ্ছে। একেবারে যেটা ভেবেছিলাম। চাহিদা পূরণ কিন্তু সবসময় হচ্ছে না। অর্থাৎ উত্তর হচ্ছে ভাইয়া ১ নাম্বার আর ২ নাম্বারটা। অর্থ উপার্জন করা এবং অভাব পূরণের জন্য অর্থ ব্যয় করা। এই ২ টা হচ্ছে অর্থনীতির মূল আলোচ্য বিষয়। এরপর কৃষক করিম পাট উৎপাদন না করে এবছর ধান উৎপাদন করাতে পাটের মূল্য থেকে বঞ্চিত হলো। এর ফলে নিচের কোন অর্থনীতির ধারণাটি প্রতিফলিত হয়? বুঝিনি। আবার কৃষক করিম পাট উৎপাদন না করে, আচ্ছা পাট উৎপাদন করার সুযোগ ছিল বোধহয়, তার কারণে বলছে পাট উৎপাদন না করে ধান উৎপাদন করেছে। তার মানে একটা করার সুযোগ ছিল কিন্তু ওটা করে নাই, আরেকটা করছে, তাই তো? আচ্ছা সেটাই বলছে। এর ফলে মানে যেটা করে নাই ওইটা না করার কারণে বা এর ফলে কোন অর্থনীতির ধারণাটি প্রতিফলিত হয়েছে? পেয়ে গেছি। এইটা আমি কনফার্ম, এটা আমারটা হবেই। সেটা হচ্ছে ওসি, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট অর্থাৎ তিনি অর্থাৎ এই করিম সাহেব সুযোগ ব্যয়ের কথাটি এখানে ফুটিয়ে তুলেছেন। যেমন তোমরা যারা যারা আমার এই ক্লাসটা করতেছো, এই ক্লাসটা হচ্ছে একটা মনে করো সুযোগ। এই সুযোগটা গ্রহণ করার জন্য তুমি আরেকটা কোনো সুযোগ ছেড়ে দিয়েছো। আরেকটা কোনো সুযোগ ছেড়ে দিয়েছো। ওই যে সুযোগটা ছেড়ে দিচ্ছ ওটারও তো একটা দাম আছে, একটা ব্যয় আছে, তাই না? তাহলে এই ক্লাসের সুযোগ ব্যয় হচ্ছে ওই ক্লাসের বা ওই জিনিসটার সুযোগ ব্যয়। তুমি বলবা বুঝি নাই। আসো তোমাকে বোঝাই। ধরো তুমি এই ক্লাসটা করতেছো। এই ক্লাসটা করার জন্যে তুমি যে কাজটা করছো ঠিক একই সময়ে ঠিক একই সময়ে তুমি চাইলে ভাইয়া একটু ফ্রিল্যান্সিং করতে পারতা। একটু কম্পিউটারে ফ্রিল্যান্সিং করতে পারতা। তাহলে ফ্রিল্যান্সিং করে তুমি কত টাকা আয় করতে পারতা? যে ভাই ফ্রিল্যান্সিং করে আমি ধরেন না ১,০০০ টাকা আয় করতে পারতাম। তাহলে ভাইয়া তুমি এই ক্লাসের সুযোগটা নেওয়ার জন্য, এই ক্লাসটা হচ্ছে তোমার একটা সুযোগ। এই ক্লাসের সুযোগটা নেওয়ার জন্য তুমি এই টাকাটা আয় করতে পারতা। কিন্তু এই টাকাটা ছেড়ে দিচ্ছ, ব্যয় করে দিচ্ছ। তার কারণে এই ক্লাসের সুযোগ ব্যয় হচ্ছে তাহলে ১,০০০ টাকা। কেন? কারণ ক্লাসের সুযোগটা নেওয়ার জন্য তো এই সুযোগটা ছেড়ে দিয়েছো। একটা সুযোগ নেয়ার জন্যে আরেকটা সুযোগ ছেড়ে দেওয়ার যে ব্যয়টা, সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। এবার মনে করো প্রশ্নটা আমি আরেকটু কঠিন করে ফেলি। ধরো তুমি বললা যে ভাই ক্লাসের এই সময় তো ফ্রিল্যান্সিং করতে পারতাম, ভালো কথা। আমি তো চাইলে ভাইয়া ক্লাস না করে ভাই খেলাধুলা করতে পারতাম। আমি খেলাধুলায় খুব ভালো। আমি যদি ভালো ক্রিকেট খেলি, আরেকটা দলের হয়ে ওরা আমাকে টাকা দিত। আচ্ছা, তাহলে তুমি আরেকটা দলের হয়ে যেকোনো একটা দলের হয়ে তুমি যদি ক্রিকেট খেলো, ক্লাসটা না করে তুমি যদি ক্রিকেট খেলতা, কোনো একটা দলের হয়ে ভাড়ায় ক্রিকেট খেলতেছো। ওরা তোমাকে মনে করো ভাড়ায় ক্রিকেট খেলার জন্য তোমাকে এই সময়টার বিনিময়ে ৫,০০০ টাকা দিত। সাপোজ ধরে নাও। অথবা তুমি বললা যে ভাই আমি ক্লাসটা না করে যদি হচ্ছে ভাই আমার অন্য কোনো একটা কাজ করতাম, যে কোনো আরেকটা কাজ করতাম, আমি ভাই ৭০০ টাকা উপার্জন করতে পারতাম বা ৭০০ টাকা পেতে পারতাম। এখন দেখো তুমি ক্লাসের সুযোগটা না নিয়ে তুমি এখান থেকে যেকোনো একটা সুযোগ নিতে পারো। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে এইবার তোমার সুযোগ ব্যয় কত? এই ক্লাসটা যে তুমি করতেছো এবার তোমার সুযোগ ব্যয় কত হবে? তুমি বলবা কত? ১,০০০ নাকি ৫,০০০ নাকি ৭,০০০ নাকি ৭০০ নাকি সবগুলো একসাথে? এবার একটু তুমি ভেবে দেখো যে এবার কোনটা তোমার সুযোগ ব্যয় হবে। এবার তোমার সুযোগ ব্যয় হবে ভাই, তুমি বুঝতেই পারতেছো, এবার সুযোগ ব্যয় হবে যেটা সবচেয়ে বেশি সেটা। অর্থাৎ এখন তোমার সুযোগ ব্যয় হচ্ছে ভাইয়া এইটা। কারণ এখানেই আমার কাছে মনে হচ্ছে ৫,০০০, ১,৭০০। তাহলে এই টাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার সুযোগ ব্যয়। এটা হচ্ছে তোমার সুযোগ ব্যয়। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ওকে, মানে কোনো একটা কাজ করার বিপরীতে তুমি অন্য কাজও করতে পারতা। ওইগুলোর মধ্যে যে কাজটার দাম, ভ্যালু সবচেয়ে বেশি ওটাই তোমার সুযোগ ব্যয়। আশা করি ক্লিয়ার। এরপর সুযোগ ব্যয়। এরপর কখন সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে? যখন বাজার ব্যবস্থা ব্যর্থ হয় তখনই হচ্ছে সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। বাজার ব্যবস্থা ব্যর্থ হলে। এরপর মূল্য বা মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের মূল্যের কি পরিবর্তন হবে? আচ্ছা, এই ব্যাপারটা একটু বোঝার আছে। বলতেছে মুদ্রাস্ফীতি। দেখো, শব্দটা বোঝো। আর কিচ্ছু বুঝতে হবে না। মুদ্রা
স্ফীতি বোঝো ভাই, একটু বুঝতে হবে, যারা এই ভিডিওটা দেখবে বোঝার চেষ্টা করবা। মুদ্রাস্ফীতি, মুদ্রা তো বুঝছি, মুদ্রা মানে ওই যে আমাদের দেশের টাকা, ওইটা। আর স্ফীতি মানে কি ভাই? স্ফীতি মানে হচ্ছে বৃদ্ধি, স্ফীতি মানে হচ্ছে বৃদ্ধি। তাহলে আপনি বলতেছেন মুদ্রার বৃদ্ধি, তাহলে কিসের বিপরীতে মুদ্রার বৃদ্ধি? খুব সহজ। ধরো তুমি ভাই আগে আগে তুমি আপেল কিনতা, 1 কেজি আপেল কিনতে গেছো, আগে তোমারে বললো যে ভাই 1 কেজি আপেলের জন্য আমাকে 100টা টাকা দেন, মানে 1 কেজি আপেলের দাম 100 টাকা। তুমি কিনে নিয়ে আসছো, ঠিক আছে, তুমি বাজার থেকে 1 কেজি আপেল 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছো, ভালো কথা। এরপর তুমি আবার বাজারে গেছো, কয়েক বছর পরে ধরো তুমি আবার বাজারে গেছো, এবার বললো যে ভাই 1 কেজি আপেল কিনবেন, এবার আপনি দেন 500 টাকা। তাহলে খেয়াল করুন, আপেলের পরিমাণ তো একই আছে, আপেলের পরিমাণ তো একই আছে, কিন্তু সেই একই পরিমাণ আপেলের বিপরীতে তোমাকে দিতে হচ্ছে বেশি মুদ্রা। একই পরিমাণ আপেলের বিপরীতে তোমাকে দিতে হচ্ছে বেশি মুদ্রা। আর এই ব্যাপারটি হচ্ছে মুদ্রাস্ফীতি। আমি তোমাকে এখানে একটা দ্রব্য দিয়ে উদাহরণ দিয়েছি, যখন মুদ্রাস্ফীতি ঘটে তখন বাজারের প্রায় প্রতিটি দ্রব্যেরই এইভাবে দাম বাড়ে, এইভাবে দাম বাড়ে। তাহলে আমি সহজভাবে বুঝতে পারতেছি, তাহলে যখন মুদ্রাস্ফীতি হবে তখন দ্রব্য মূল্যের, জিনিসের দাম, দ্রব্য দ্রব্য তো বুঝতেই পারতেছো জিনিসপত্র, তাহলে সেই জিনিসপত্রের দ্রব্য মূল্যের দাম বাড়ে। যখনই কি হবে ভাইয়া? যখনই এরকম ভাবে তুমি দেখবা মুদ্রাস্ফীতি হয়েছে, তখন তুমি বুঝবা দ্রব্য মূল্যের দাম বেড়েছে। এই যে দেখো, 1 কেজি আপেল আগে কিনতে 100 টাকায়, এখন সেই 1 কেজি আপেল তুমি কিনতেছো 500 টাকায়। মুদ্রা বেশি দিচ্ছ, মুদ্রা এখন বৃদ্ধি করা লাগতেছে ওই 1 কেজি আপেল পাওয়ার জন্য। দিস ইজ কল্ড মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। আর তখন কি হয়? তখন দ্রব্য মূল্যের দাম বাড়ে, দ্রব্য মূল্যের দাম বাড়ে। এখন তুমি বলবো আচ্ছা দ্রব্য মূল্যের তো দাম বাড়লো, অর্থে, অর্থের মানে আমার টাকা পয়সার ভ্যালু, টাকা পয়সার ক্ষমতা, টাকা পয়সার মূল্য, ওটা কি বাড়ছে না কমছে? হিসাব করো, নিজেই হিসাব করো। যেমন তুমি খেয়াল করে দেখো এখন, বা আরেকটু আরো সহজে বুঝাই, ধরো 100 টাকা দিয়ে তুমি আগেরটা ধরে নাও, মনে করো এটা হচ্ছে 2020-এ আর এটা হচ্ছে মনে করো 2025-এ। তাহলে খেয়াল করে দেখো, আগে 100 টাকা দিয়ে তুমি কয় কেজি আপেল পাইতা? আগে 100 টাকা দিয়ে তুমি 1 কেজি আপেল পেতা। আগে 100 টাকা দিয়ে কয় কেজি আপেল পেতা? 1 কেজি। তার মানে আগে 100 টাকার ক্ষমতা ছিল 1 কেজি আপেলকে কিনে ফেলার। এখন 100 টাকার ক্ষমতা কত? এখন 100 টাকার ক্ষমতা হচ্ছে ভাই 200 গ্রাম আপেল পাওয়ার। এখন 500 টাকা দিলে, 500 টাকা দিলে তুমি যেহেতু 1 কেজি পাচ্ছ, তাহলে 100 টাকা দিয়ে তুমি কতটুক পাবা? 100 টাকা দিয়ে তুমি 200 গ্রামের মতো পাবা। তাহলে 100 টাকার ক্ষমতা হচ্ছে এখন 200 গ্রাম আপেল কেনার। তাহলে টাকার ক্ষমতা, অর্থের মূল্য, টাকার ক্ষমতা বা অর্থের মূল্য বাড়লো না কমলো? তুমি বুঝতেই পারতেছো, আগে পাইতে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম পাইতা, আগে পাইতে 1000 গ্রাম, আর এখন পাচ্ছ মাত্র 200 গ্রাম। তাহলে অর্থের মূল্য বা টাকার ভ্যালু কমে গেছে, অর্থের মূল্য কমে গেছে। তাহলে আমরা বলবো মুদ্রাস্ফীতি হলে অর্থের মূল্য কমে, মুদ্রাস্ফীতি হলে অর্থের মূল্য কমে। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বারটা, উত্তর হচ্ছে খ নাম্বারটা। আশা করি পুরোপুরি ক্লিয়ার, আশা করি পুরোপুরি তোমরা ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে। এরপর এরপর আমার মনে পড়ছে মার্শালের কথা। মার্শাল পড়ে আসছিলাম না? চলো 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 চলো, মার্শাল কি পড়েছিলাম জানো? এই যে পড়েছিলাম সম্পদের স্বল্পতা। তাহলে আমরা তো এইটাই হবে না মনে করছিলাম, আমরা তো ভাবছিলাম মার্শাল এইটারই বিবেচনা করে নাই, কিন্তু মার্শাল কিন্তু এটা বিবেচনা করছে। মার্শাল মূলত সময় সীমিত, সময়ের স্বল্পতার কথা তিনি বলেছেন, সময় সীমিত এমন একটা কথা হচ্ছে মার্শাল বলছে। বাট উনি এই যে সম্পদ যে সীমিত, অর্থাৎ সম্পদের যে স্বল্পতা, এই ব্যাপারটা কিন্তু মার্শাল বলে নাই, ঠিক আছে। আমরা দেখতে পাই উনি সময় সীমিত এই কথাটা বলছে। তার মানে আমরা পারফেক্টলি বুঝতেছি আমরা এই সময়ে সম্পদ ভেবে ফেলছি, কিন্তু না, সে বলছে সময় সীমিত, সম্পদের স্বল্পতার কথা সে বিবেচনা করে নাই বা বলে নাই। দ্যাটস ওয়াই এটা অ্যান্সার হয়েছে, এতক্ষণে আমাদের মনে পড়ছে, ঠিক আছে। চলো এইবার সামনে আগানো যাক, আমরা অনেকগুলো পড়ে ফেলছি কমে। আচ্ছা এবার আসো, বেকারত্ব, আমাদের সমাজের অন্যতম একটা সমস্যা বেকারত্ব। ভাইয়া খুব সহজে আমরা বুঝবো, বেকারত্ব অর্থনীতি অনেক বেশি বোঝার জিনিস, ঠিক আছে, মুখস্থ না ভাইয়া, বুঝতে হবে। এটা মানবিকের বিষয় হলো বোঝার আছে। বলছে বেকারত্ব যদি কমে যায়, বেকারত্ব কমে গেছে, তাহলে তো খুব ভালো সমাজের জন্য, তাই না? বেকারত্ব কমলে, বেকারত্ব কমলে দ্রব্যমূল্য কমে, মুদ্রাস্ফীতি বাড়ে, অর্থের মূল্য কমে যায়। কঠিন সমস্যা, কঠিন প্রশ্ন করেছে, জোস একটা প্রশ্ন। আসো বুঝি। বেকারত্ব, আগে তুমি ভাইয়া বেকারত্বের সাথে
এই মুদ্রাস্ফীতির সম্পর্কটা দেখো। কার সম্পর্ক দেখবো ভাইয়া? বেকারত্বের সাথে তুমি দেখবা মুদ্রাস্ফীতি, যেটা তুমি ঠিক আগের স্লাইডে পড়ে আসছো আমার সাথে। এই যে মুদ্রাস্ফীতি পড়ে আসছো, কিন্তু তুমি বোঝো এখন মুদ্রাস্ফীতি কি জিনিস। তাহলে এবার তুমি আসছো এখানে, একেবারে সহজ ভাষায় যদি আমি তোমাকে বলি, যখন মুদ্রাস্ফীতি হয়, যখন মুদ্রাস্ফীতি হয় মানে মুদ্রাস্ফীতি হচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, তখন আমরা দেখতে পাবো বেকারত্ব কমছে। তুমি বলবে এটা আপনি কি বললেন? মুদ্রাস্ফীতি হলে বেকারত্ব কমে? এক্স্যাক্টলি। যখন মুদ্রাস্ফীতি হয় তখন জিনিসপত্রের দাম বাড়ছে, বোঝো, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়ে গেলে যারা উৎপাদক আছে, যারা উৎপাদন করে, যারা উৎপাদন করে, তারা কি করে? তার উৎপাদন বাড়াই দিতে চেষ্টা করে, কারণ জিনিসের তো দাম বাড়তেছে, দাম বাড়তেছে। তোমাকে আমরা পড়াবো, পরের অধ্যায়ে পড়াবো যে ভাই জিনিসপত্রের দাম বাড়লে, জিনিসপত্রের দাম বাড়লে যে বিক্রেতা আছে, যে বিক্রেতা আছে ও কি করে? ও যোগান বাড়ায় দেয়, ও যোগান বাড়ায় দেয়। তাহলে ও যোগান বাড়ায়, যে উৎপাদক আছে সে কি করে? সে উৎপাদন বাড়ায় দেয়। তাহলে উৎপাদন বাড়ানোর জন্য আমার শ্রমিক কি লাগবে? আমার শ্রমিক বেশি লাগবে। শ্রমিক যদি বেশি নিয়োগ করি তাহলে বেকারত্ব কি হবে? বেকারত্ব কমে যাবে। একেবারে সহজভাবে যদি বিশ্লেষণ করো, আরো গভীর বিশ্লেষণ আছে যেটা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়বা, বাট একেবারে গভীর বিশ্লেষণ করলে এটাই দেখা যায়। সহজভাবে যদি দেখি, এটাই দেখা যায় যে ভাই আমি দেখতে পাচ্ছি যে ভাই যখন মুদ্রাস্ফীতি হচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে তখন বেকারত্ব কমে যাচ্ছে। এইবার তাহলে মুদ্রাস্ফীতি যখন হচ্ছে তখন বেকারত্ব কমে যাচ্ছে। এইবার তুমি আমারে বলো তো, মুদ্রাস্ফীতি হলে দ্রব্যমূল্য কমে না বাড়ে? দ্রব্যমূল্য কমে না বাড়ে? তোমরা আমি পড়াইছি না ভাই? দেখো তো, মুদ্রাস্ফীতি হলে দ্রব্যমূল্য কি হয়? দ্রব্যমূল্যের দাম বাড়ে। তাহলে এইবার তুমি আসো তো এখানে, মুদ্রাস্ফীতি হলে এখানে লিখছো দ্রব্যমূল্যের দাম কমে না, দ্রব্যমূল্যের দাম কমে না, দ্রব্যমূল্যের দাম বাড়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ে। তাহলে এটা ভুল, তাহলে এটা ভুল। শেষ। এরপরে মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে, তাই না? তাহলে এটা সঠিক। এটা কি ভাইয়া? এটা সঠিক। এরপর অর্থের মূল্য কমে যায়। হ্যাঁ, যখন মুদ্রাস্ফীতি হয় বা যখন মুদ্রাস্ফীতি বাড়ে, যখন মুদ্রাস্ফীতি হবে বা মুদ্রাস্ফীতি বাড়বে তখন অবশ্যই অর্থের মূল্য কমে যাবে। কিভাবে জানছি? এই যে এখানে জানছিলাম, এই যে অর্থের মূল্য কমে, অর্থের মূল্য কমে, ঠিক এই কথাই তো এখানে লিখছে, এই যে অর্থের মূল্য কমে যায়। তাহলে এটাও সঠিক। তাহলে 2 নাম্বারটা আর 3 নাম্বারটা সঠিক। অপশন খতে, অপশন খতে এটা আছে, অপশন খতে এটা আছে। দিস ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এইটাই উত্তর আমাদের। ঠিক আছে, দেখি হয়েছে কিনা। হবে না মানে? হবে না মানে কি? এটাই আমাদের উত্তর। ঠিক আছে, চলো সামনে আগাই। উদ্দীপকটা পড়তে বলছে, পড়ি। ঐশীর দেশে দ্রব্য সামগ্রীর দাম চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। তাহলে ঐশীর দেশটা কি? পড়ার দরকার নেই, ঐশীর দেশ কি আগে বলো আমারে। উত্তর দেখারই দরকার নেই। ঐশীর দেশ হচ্ছে এটা ধনতান্ত্রিক দেশ, বোঝাই যাচ্ছে এটা ধনতান্ত্রিক দেশ, বুঝতে পারতেছি। আচ্ছা, এরপর নিচে আসো। রাসেলের দেশে সম্পদের ন্যায় বিচার ভিত্তিক বন্টন ব্যবস্থা বিদ্যমান, তাই ধনী দরিদ্রের মধ্যকার ব্যবধান কমে আসে। রাসেলের দেশটা ন্যায় বিচারের ভিত্তিতে বন্টন হইতেছে, এরা সমাজতান্ত্রিক হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, এটা সমাজতান্ত্রিক হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, আর খেয়াল করো, তুমি বলবো ভাই আমাদের ধর্মীয় ভাবেও তো ন্যায় বিচারের কথা বলা হয়, ঠিক আছে, বাট দেখো এখানে ধর্ম শব্দটা কিন্তু অ্যাড নাই, কোথাও ধর্ম শব্দটা অ্যাড নাই। এই কারণে আমি একেবারে কনফার্ম এখন যে এটা সমাজতান্ত্রিকই হবে। তাহলে চলো, প্রশ্নটা কিছুটা বুঝছি, আগাই। ঐশীর দেশে প্রচলিত বাজার ব্যবস্থার ব্যতিক্রম ঘটলে কিসের প্রয়োজন হবে? বাজার ব্যবস্থার ব্যতিক্রম ঘটছে, বাজার ফল করতেছে, তাহলে অবশ্যই সরকারি হস্তক্ষেপের প্রয়োজন পড়বে। এটা আগেও পড়ছিলাম একবার, যে কখন সরকারি হস্তক্ষেপের প্রয়োজন পড়ে, যখন বাজার ব্যর্থ হচ্ছে। ঠিক এটাই এখানে ঘটছে, সরকারি হস্তক্ষেপের প্রয়োজন পড়তেছে। এরপর পরেরটা আসো, উদ্দীপক 2-এ, আচ্ছা, প্রচলিত অর্থ ব্যবস্থায় দারিদ্র্য নির্মূল করার জন্য যেটা করতে হবে, আচ্ছা, ওটা তো সমাজতান্ত্রিক, তাই না? ওটা সমাজতান্ত্রিক একটা দেশ। সো ওদের এখানে এখন যা করতে হবে, ঠিক আছে, মানুষের কল্যাণের সম্পদের ব্যবহার করতে হবে, সম্পদের সুষম বন্টন করতে হবে, অবশ্যই এটা তো করতেই হবে। অর্থ ব্যবস্থায় দারিদ্র্য নির্মূল করতে চাইলে কল্যাণের জন্য সম্পদ ব্যয় করতে হবে, সম্পদের সুষম বন্টন করতে হবে। মুনাফার সর্বোচ্চ করতে চাইলে হবে না, মুনাফার সর্বোচ্চ করতে চাইলে হবে না। লাস্টের দুইটা নম্বরটা নিচ্ছি, সাবাস, হয়ে গেছে উত্তর। এরপর কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন? কোনো কথা হবে না, ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক, আমরা যখন সংজ্ঞা পড়েছি তখনই এটা দেখেছি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের যে উপাদানগুলো আছে এগুলো ব্যক্তির মালিকানায় থাকে। এরপর কোন অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদনের উপাদানগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন? এটাও আমরা পড়ে আসি, সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন। এরপর বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে? বাংলাদেশে চালু আছে মিশ্র, বাংলাদেশে চালু আছে মিশ্র, বাংলাদেশে চালু আছে মিশ্র। ধনতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, ধনতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে। তুমি বলবো কিভাবে? খুব সহজ, তুমি দেখো আমাদের রাষ্ট্রায়ত্ত অনেক কিছু আছে, যেমন রেল, যেমন রেল,
এটার মালিক কিন্তু রাষ্ট্র। এরপর তুমি চিন্তা করে দেখো আমাদের বিদ্যুৎ খাত, ঠিক আছে? আমাদের বাসায় বাসায় যে বিদ্যুৎ দেয়, এটা কিন্তু অনেকটা রাষ্ট্রই নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এরপর তুমি চিন্তা করে দেখো পানি, তুমি আবার বলিও না বোতলের পানি, না ওয়াসার পানি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে। এরপরে মনে করো গ্যাস, তুমি বলবা সিলিন্ডারের গ্যাস, না সিলিন্ডারের গ্যাস না, বাসায় যে গ্যাসের লাইন আছে সেটা, এটাও কিন্তু সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান কাজ করছে যেগুলোর মালিক সরকার বা রাষ্ট্র। তাহলে আমরা বুঝতেই পারছি বাংলাদেশের কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে, উত্তরটা হচ্ছে মিশ্র। কারণ এগুলোর পাশাপাশি আমরা অনেক বেসরকারি জিনিসও দেখতে পাই, উত্তর মিশ্র। এরপর সুদবিহীন অর্থব্যবস্থা, ইসলাম। সুদবিহীন অর্থব্যবস্থা হচ্ছে ইসলামী, কারণ ইসলামী অর্থব্যবস্থাতে সুদকে নিষেধ করা হয়েছে, ঠিক আছে? তারপর ভোক্তা দ্রব্য ভোগ ও তৈরির স্বাধীনতা পায় ধনতান্ত্রিকে এবং মিশ্রতে। ১-৩ ধনতান্ত্রিক এবং মিশ্রতে, সমাজতান্ত্রিকের স্বাধীনতাটুকু নাই। আচ্ছা, এরপর অধ্যায় ২, আমাদের প্রথম অধ্যায়ের যা কিছু সমস্যা ছিল আমরা দেখে ফেলেছি। একটু তোমাদের জন্য এবার কিছু কথা আমার আছে। দেখো, প্রথম অধ্যায়ের মধ্যে কি আছে? প্রথম অধ্যায়ের মধ্যে একেবারে শুরুতেই বিভিন্ন ব্যক্তির অর্থনীতির সংজ্ঞা আছে। অর্থনীতির সংজ্ঞা আছে। অ্যাডাম স্মিথের মতে, মার্শালের মতে, আরো অনেক অনেক অর্থনীতিবিদের মতে সংজ্ঞা আছে। ভালো করে সংজ্ঞাগুলো পড়ার চেষ্টা করো। ব্যষ্টিক সামষ্টিক আছে, বোঝার চেষ্টা করো। এর পরবর্তীতে তুমি দেখবা অর্থনীতির ১০টি উদ্দেশ্য নিয়ে কথাবার্তা বলা আছে। একটু সেগুলো বোঝো। এগুলো বুঝতে পারলেই মূলত অর্থনীতি বিষয়টা তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রথম অধ্যায়টাই অর্থনীতিকে ভালোবাসবে নাকি বাসবে না, ওই ভিতটা তৈরি করে দেয়। ঠিক আছে? পরবর্তী অধ্যায়ে এখন আমরা চলে আসছি। এই অধ্যায়ে আমরা বলা যেতে পারে পুরো আলোচনাটুকুই টানার চেষ্টা করি সম্পদ, দ্রব্য এগুলো নিয়ে। এর পরবর্তীতে অবশ্য আরেকটা কনসেপ্ট আসে, উৎপাদন সম্ভাবনা রেখা। চলো আমরা এই ব্যাপারগুলো একটু সমাধান করতে করতে পুরোটা জেনে ফেলি। প্রথমেই জিজ্ঞেস করেছে অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি? এই উত্তর কিন্তু আমি জানি। অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে চারটা, ঠিক আছে? কি কি যেন পড়েছিলাম, ভুলেই গেছি। চলো দেখি পারি কিনা। একেবারে শুরুতে পড়েছিলাম উপযোগের কথা। উপযোগের কথা কি পড়েছি ভাই? উপযোগের কথা। এরপরে পড়েছিলাম হস্তান্তর যোগ্যতার কথা, ঠিক আছে? হস্তান্তর যোগ্যতা। তুমি বলবে এইটার মানেটা কি? এইটার মানে হচ্ছে দ্রব্যটা তখনই সম্পদ হবে যখন একজন থেকে আরেকজন এটা হস্তান্তর করা যাবে। এর পরবর্তীতে পড়েছিলাম বোধহয় অপ্রাচুর্যতার কথা। না, অপ্রাচুর্যতার কথা কি পড়েছি? হ্যাঁ পড়েছি, না বললে হবে কিভাবে? অপ্রাচুর্যতা। এরপর কি যেন পড়েছি, ভুলেই গেছি। মনে পড়েছে, বাহ্যিকতা। কি ভাই? বাহ্যিকতা। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো, এই ৪টা বৈশিষ্ট্য থাকলেই অর্থনীতিতে কোনো একটা কিছু সম্পদ হবে। উপযোগ, এই ব্যাপারটা কি? উপযোগ মানে হচ্ছে অভাব পূরণ করার ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতা মানেটা কি? মনে করো ভাই, কোনো একটা বাচ্চা মেয়ে কিংবা কোনো একটা বাচ্চা ছেলে, ঠিক আছে? সে মাটি দিয়ে কিছু একটা বানিয়েছে। এখন তুমি কি ভাই ওইটা অভাব পূরণ মানে ওইটা তোমার কোনো অভাব পূরণ করে? উত্তর হচ্ছে না। তাহলে এটা সম্পদ হয় নাই। এটা সম্পদ হয় নাই। উপযোগ মানে হচ্ছে কোনো একটা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। কোনো একটা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। যদি একটা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা থাকে তাহলে তুমি সেটারে বলবা যে ভাইয়া এটা একটা সম্পদ। এটা একটা সম্পদ। যদি ওইটার মধ্যে অভাব পূরণের ক্ষমতা না থাকে তাহলে এটা সম্পদ হবে না। কেন সম্পদ না? কারণ এটার উপযোগ নেই। বাচ্চা সেই মেয়েটার বা বাচ্চা সেই ছেলেটার যে মাটির খেলনাটা সে বানাচ্ছে বা মাটির কিছু একটা বানাচ্ছে, ওটার অন্য কারো অভাব দূর করতেছে না। তো এটার উপযোগ নাই, তো এটা সম্পদও না। এরপর বলেছে হস্তান্তর যোগ্যতা। একজন থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা যেতে পারতে হবে। অপ্রাচুর্যতা মানে পৃথিবীতে এই জিনিসটার কমতি থাকতে হবে, ঘাটতি থাকতে হবে। ধরো তোমাকে আমি বললাম সাহারা মরুভূমির বালি, সাহারা মরুভূমির বালি এটা কি সম্পদ হবে? উত্তর হচ্ছে না। কারণ সাহারা মরুভূমির বালি অনেক 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 বেশি পরিমাণে আছে, যে কারণে সেটা সম্পদ না। তোমাকে বললাম সাগরের লবণাক্ত পানি, ভাই এটা অনেক পরিমাণে আছে, তাই এটা সম্পদ না। এর পরবর্তীতে দেখো বাহ্যিকতা মানে এটা দৃশ্যমান হইতে হবে, এটা দেখতে পারতে হবে, এটাকে দেখতে পারতে হবে, তাহলে সেটা সম্পদ হবে। তাহলে এই ৪টাই হচ্ছে অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য। সো দ্যাটস উত্তর হচ্ছে ৩ নাম্বারটা। এরপর আসো সামনে যাই। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার? এটাও আমি পারি। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ হচ্ছে ৩ প্রকার।
উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ হচ্ছে ৩ প্রকার। কোন ৩টা প্রকার সেটাই এখন দেখে ফেলবো। এই কারণে এখানে বলছি না, বাট আমি কিন্তু জানি একেবারে বইয়ের ২ নম্বর পৃষ্ঠার নিচ দিয়ে, ২ নম্বর পৃষ্ঠার নিচ দিয়ে, আমাদের বোর্ড বইয়ের ২ নম্বর পৃষ্ঠার নিচ দিয়ে এইটা শুরু করেছিল। ঠিক আছে? চলো দেখি কি, কি প্রকার আছে। বাহ্যিকতা বলতে কি বোঝায়? পড়ে ফেলছি। বাহ্যিকতা বলে দৃশ্যমানতা বোঝায়। দেখতে পারতে হবে, দেখতে পারতে হবে, দৃশ্যমান। ঠিক আছে? এরপর মরুভূমির বালু কেন সম্পদ না? মাত্র পড়েছি যে এটা প্রচুর আছে, এটা প্রাচুর্যতার জন্য এটা সম্পদ না, এটা প্রচুর প্রচুর অনেক বেশি, তাই এটা সম্পদ না। আচ্ছা, অনেকগুলো প্রশ্নের উত্তর তো দেওয়া হয়ে গেল, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তো আমি দিচ্ছি, তুমি দেখছো, কিন্তু কেমন হয় যদি তোমরাই নিজে নিজে চমৎকার ভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো? ঠিক এমন ভাবেই যদি একেবারে টাইমার শুরু হয়ে গেল, যেই প্রশ্নটা তোমার খুশি সেটা তুমি উত্তর করতে পারলে, পরবর্তীতে উত্তরপত্রটা দেখতে পারলে, অথবা তোমার ইচ্ছে হয়েছে 10টা প্রশ্নের উত্তর দিলে, তোমার ইচ্ছে হয়েছে 20টা প্রশ্নের উত্তর দিলে, অথবা যদি আরো ভালো হয় যে প্রথম অধ্যায় থেকে উত্তর দিতে চাই, না না ঠিক আছে, প্রথম অধ্যায় বাদ দ্বিতীয় আর তৃতীয় দিতে চাই, না এগুলোও বাদ চতুর্থ পঞ্চম দিতে চাই, অর্থাৎ তোমার যে অধ্যায়টা ইচ্ছা তুমি সেই অধ্যায়ের উপরেই পরীক্ষা দিতে পারবে, যতগুলো খুশি ততগুলো দিতে পারবে, এমন একটা অবস্থা থাকে। কেমন হয় সেটা? নিশ্চয়ই প্রচন্ড রকম ভালো হয়। আর সেই ব্যবস্থাটাই আছে কিন্তু আমাদের শিখো অ্যাপে। তাহলে চলো ক্লাসের ফাঁকে একটু ব্রেকে আমরা দেখে আসি শিখো অ্যাপটা কেমন। চলো এবার দেখতে যাই শিখো অ্যাপ। শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু চলে এসেছে আমাদের শিখো অ্যাপের একেবারে হোম পেজটুকু। তোমরা কিভাবে এভাবে এখানে আসবে? খুবই সহজ। প্লে স্টোর থেকে কষ্ট করে একটু শিখো অ্যাপটা নামিয়ে নিবে। এরপর স্বাভাবিকভাবেই অন্য ৮-১০টা অ্যাপের মতো লগ ইন করে ফেলবে। আর লগ ইন করার পরে কিন্তু এই ইন্টারফেসটা, অর্থাৎ যেটা এখন দেখতে পাচ্ছ হোম পেজ আকারে, এইটা তুমি দেখতে পাবে। শুরুতেই একেবারে দেখো আমি কিন্তু আমার ক্লাসটা সিলেক্ট করে নিয়েছি, ক্লাস 9 এসএসসি ২৭ মানবিক। এরপর আমি দেখতে পাচ্ছি চমৎকার করে এখন কোন ক্লাসটুকু চলছে সেটা দেখাচ্ছে। এর উপরে তুমি চাইলে তোমার রুটিনটা দেখে নিতে পারো, আজকের রুটিন, অর্থাৎ আজকে কি ক্লাস আছে তোমাদের, গতকালকে কোনটা হয়েছে, পরবর্তীতে কোনটা হবে, সবকিছু জানতে এই রুটিনটা তুমি চেক করে নেবে। অর্থাৎ শুরুতেই তুমি রুটিনটা পেয়ে যাচ্ছ। এরপর একটু নিচে নামলে তুমি দেখতে পাবে চমৎকার এই মানুষগুলোকে। ওনারা প্রত্যেকে তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস নেবেন, কিন্তু তার আগেই কেমন দেখতে ওনারা, কেমন করে কথা বলে ওনারা, সে সবকিছু এই চমৎকার স্টোরিগুলোর মধ্যে তুমি দেখে নিতে পারো। এরপর আরেকটু যদি তুমি নিচে যাও, দেখতেই পাচ্ছ এখানে কিছু কোর্স দেখাচ্ছে, চাইলেই ভর্তি হয়ে যেতে পারো। এরপর আমরা যদি আরো নিচে যাই, অ্যানিমেটেড ভিডিও লেসন। আমাদের অনেক কিছুই বুঝতে অনেকটুকু সমস্যা হয়, যেমন আইসিটির অনেক কিছু আমরা বুঝতে পারি না, প্রোগ্রামিং এর কত খুঁটিনাটি আছে, বিজ্ঞানের কত বিষয় আছে, নিউটন সাহেবের মাথায় নাকি আপেল পড়েছিল, এমনও ঘটনা আছে। এই সব কিছুই কিন্তু এইখানটাতে তোমরা অ্যানিমেটেড ভিডিও আকারে দেখে নিতে পারবে। এরপর আরো যদি নিচে যাই, শিখো এআই। আমরা কিন্তু জানি পুরো পৃথিবীটাই এখন চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছুকেই করে দিয়েছে অনেক বেশি সহজ। আর সেজন্য শিক্ষতেও কিন্তু চলে এসছে এআই। সে এআইটা করতেটা পারে কি? আমার পরীক্ষার উত্তর লিখে দিতে পারবে? সেই ব্যাপারটাই তুমি জানতে পারবে শিখো এআই এক্সপ্লোর করার মধ্য দিয়ে। তারপর আরেকটু যদি নিচে যাই, কিছু ইম্পর্টেন্ট ক্লাস দেখতে পাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি একেবারে কঠিন যে বিষয়টা গণিত, সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। প্যাটার্ন, তোমাদের অনেকেরই কিন্তু প্যাটার্ন সম্পর্কে পড়ে আসার অভিজ্ঞতা আছে। যদি ওপাশে যাই, তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটির কথা বলছিলাম, আইসিটি, এছাড়াও কিন্তু আরো অনেক ক্লাস আছে। ইংরেজির ক্লাস আছে, এরপরে দেখতে পাচ্ছি বাংলার ক্লাস রয়েছে, নামও দেখতে পাচ্ছি অতীতের স্মৃতি, মনে পড়ে যাচ্ছে শরৎচন্দ্রের সেই ছোট্ট গল্পের কথা। এরপর আমি দেখতে পাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র, ভাষা, একেবারে খটমটে জিনিস। চলো আমরা বরং নিচের দিকে পালাই। এরপর নিজেকে যাচাই করো, অর্থাৎ যেটার কথা বলে তোমাদেরকে এখানে নিয়ে এসেছিলাম, নিজে নিজে যাচাই করা। এমসিকিউতে ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ আমি সলভ করছি, কিন্তু তুমি কিভাবে সলভ করবে সেটার জন্যই কিন্তু আছে এখানটাতে প্র্যাকটিস কুইজ, অর্থাৎ নিজে নিজে কুইজ দিয়ে যাচাই করে নিতে পারো নিজেকে।
আমিও তোমাদের সাথে একটু যাচাই করতে চাই আমার জ্ঞান কতটুকু। কিন্তু তার আগে দেখি আর কি আছে। এইখানটাতে দেখতে পাচ্ছি জীবন বদলে দিতে পারে ফ্লো স্টেট। বুঝতেই পারছি পড়ার বাইরে একটু আলাদা কিছু কথাবার্তা এখানে বলা হয়েছে। এক্সামের ভয়কে কিভাবে জয় করব, অর্থাৎ জীবনে ভালো করার কিছু মোটিভেশন এখান থেকে কিন্তু পাওয়া যাবে। এরপর আরো যদি নিচে যাই, রিপোর্ট কার্ড, অর্থাৎ পরীক্ষা শেষে যখন লাড্ডু গুড্ডু মারি আমরা, তখন যেটি পাওয়া যায় সেই ভয়ানক রিপোর্ট কার্ড কিন্তু এখানে এসে গাপটি মেরে আছে। অর্থাৎ তুমি শিখতে যতটুকু ভালো করবে সেই ব্যাপারটি তুমি জানতে পারবে এইখানটাতে। আমি লাড্ডু গুড্ডু করলেও তুমি কিন্তু অবশ্যই ভালো করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত মেন্টররা, আমাদের বড় ভাইয়েরা, আমাদের আপুরা সবাই এখানটাতে আছেন। একেবারে শুরুতেই দেখতে পাচ্ছি গণিতের শিক্ষক, এরপর রসায়ন, পদার্থবিজ্ঞান, এরপর দেখতে পাচ্ছি আইসিটি, ইংরেজি, অর্থাৎ কোনো বিষয় যেন বাদ থাকছে না এখানে। এরপর আরো যদি নিচে যাই, যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারবো। যে কোনো সমস্যায় যে কোনো সময় কল দিয়ে সমাধান করে নিতে পারবো। এবার একটু নিজেকে যাচাই করে চলো। এতক্ষণ তো সবই দেখলাম, এইবার নিজেকে চলো যাচাই করে নেই। চলে এসেছি প্র্যাকটিস কুইজ অংশে। চলো একটু ঢুকে দেখি এখন কি কি সাবজেক্ট পাওয়া যাচ্ছে। এখন কি কি সাবজেক্ট পাওয়া যাচ্ছে সেটা দেখতে চাইলাম। চমৎকার, এখানে এখন অনেকগুলো সাবজেক্ট আছে। ধীরে ধীরে কিন্তু আমাদের অর্থনীতি, পৌরনীতি, মনোবিজ্ঞান এগুলো সব এখানেই পাওয়া যাবে। তাহলে চলো আমরা কোনটা দাগাবো। আমার এই দিকেরটাতেই নজর যাচ্ছে, আমি বোকা মানুষ, এটাই বোধহয় ভালো পারবো, এটাই দাগাই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা দাগালাম, এগিয়ে যেতে চাই। এরপর দেখো তুমি যেই অধ্যায়ের উপর খুশি সেই অধ্যায়ের উপরেই পরীক্ষা দিতে পারবে। কোনটার উপরে পরীক্ষা দেওয়া যায়? সহজ একটা বেছে নেই, প্রথমটাই বেছে নেই, ঠিক আছে? চাইলে আবার সব অধ্যায় তুমি দাগাতে পারো। এরপর প্রথম অধ্যায় বেছে নিয়েছি, এবার একটু এগিয়ে যেতে চাই। তুমি কতগুলো প্রশ্নের উত্তর দিবে, 10টা নাকি 20টা? আমি একটু সংক্ষেপে সারতে যাচ্ছি, তাই 10টা উত্তর দিতে চাচ্ছি। তাহলে চলো 10টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো এবার প্রশ্ন হচ্ছে 10টা, সময় পাচ্ছি 10 মিনিট, আর অধ্যায় দিয়েছি একটি। একেবারে সবকিছু সেট আছে। এবার তাহলে কুইজটা শুরু করেই ফেলি, দেখা যাক পারি কিনা আমরা। দেখা যাচ্ছে পাখি উঠছে, কুইজটুকু আসছে, চলে এসেছে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল ভুলেই গেছি, 1757 বোধ হয়। চলো এগিয়ে যাই, খুব দ্রুত দাগাবো। বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায় কোন সময় থেকে? একেবারে প্রাচীনকাল দিয়ে দিই, হলে হবে, না হলে নেই। এরপর 1905-এর বঙ্গভঙ্গকে কেন্দ্র করে নিচের কোন আন্দোলন ঘটে নাই? স্বদেশী, বয়কট, সিপাহী। কি বলেছে? 1905 সিপাহী, সিপাহী আগেই ঘটে গিয়েছিল। এরপর বঙ্গভঙ্গ পরবর্তী কত সাল পর্যন্ত সশস্ত্র বিপ্লব টিকেছিল? এটা কিভাবে পারবো? রদ পর্যন্ত দিয়ে দিই, 1911। এটা আরো তো চলেছিল, তাই না? সূর্য সেন আরো পরেও আন্দোলন করে গেছে। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত? 1793, লর্ড কর্ন ওয়ালিশ। বাংলায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে ঠিক দিয়েছি না? ঠিকই দিয়েছি আশা করছি। ভুল হলে মাফ করে দিও, কিছু করার নেই। পরীক্ষা দিয়ে দেখছি নিজে কতটুকু পারি। এরপর বক্সারের যুদ্ধের পর মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রবার্ট ক্লাইভের মধ্যে চুক্তি হচ্ছে কত সালে? 1765-তে। সম্ভবত চুক্তির নাম এলাহাবাদ চুক্তি, যদি ভুল না করি। আচ্ছা, ব্রিটিশ শাসনের অবসানে কত সালে? এটা পারি না, ধরে নাও পারি না। না পারি তো, পারি তো, দিয়েই দিই। ব্রিটিশ শাসনের অবসান 47-এ হয়েছিল, ঠিক আছে। তারপর ভারতের মৌর্য সম্রাট অশোক বাংলার উত্তরাঞ্চল দখল করেন কোন শতকে? এইটা আমি পারি না, এগিয়ে যাচ্ছি। সিরাজউদ্দৌলা কত বছর বয়সে? কত আর হবে, 22 দিয়ে দেই, আন্দাজে দাগাচ্ছি। দেখো এবার খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটি প্রশ্ন তো দাগাতেই পারিনি। তার কারণে ওনারা বলেছেন যে দেখো এটা ফাঁকা রেখেছে, অর্থাৎ পূরণ না, ওটা হচ্ছে এরকম সাদা দেখাবে। আর পূরণ হয়েছে এমন হচ্ছে হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ এগুলো হলুদ হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তার মানে উত্তর সিলেক্ট করেছি 10টার মধ্যে 9টা। সময় কত নিয়েছি? অনেক সময় বাকি আছে। এই না না, সময় তো গণা হয়ে যাচ্ছে, সাবমিট করে দিই। তাহলে চলো সাবমিট করার চেষ্টা করছি। জিজ্ঞেস করেছে আমি সাবমিট করবো কিনা। হ্যাঁ, সাবমিটটা করেই ফেলি। করে ফেললাম সাবমিট, এবং দেখাচ্ছে আমি কিন্তু সবগুলো পারিনি। আমার একটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ভুল দিয়েছি, এবং আমার অবস্থা কি সেটাও বলেছে। আমার অবস্থা নাকি কাঁচা পাকা। এ কি বললো? আচ্ছা, যেন কাঁচা পাকা আম বলার চেষ্টা করছে আমায়, কিন্তু আমার দেখাচ্ছে মেধার আগুন। এবং একই সাথে এই যে আমি ভালো করেছি,
এই ব্যাপারটা কিন্তু চাইলেই বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। তুমি যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টেমপ্লেটের যে ছবিটুকু আছে চমৎকার করে শেয়ার করে নিতে পারো ফেসবুকে কিংবা অন্য কোনো সামাজিক মাধ্যমে। আবার তুমি চাইলে সলিউশন কোথায় ভুল করেছো সেটাও দেখে নিতে পারো। আবার তুমি চাইলে যে না ভাই আমি নিজেই ওটা খুঁজে বের করতে চাই, আরেকবার পরীক্ষা দিব, তাহলে তুমি আবার ট্রাই করো বাটনে ক্লিক করে আবার পরীক্ষা দিয়ে ফেলতে পারো। কিন্তু আমরা আবার পরীক্ষা দিব না, আমরা বরং অর্থনীতির বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। অ্যাপের সাথে পরিচয় তো হয়ে গেছে, দ্রুত লগ ইন করে ফেলো, দ্রুত ইনস্টল করো। আর এখন এখন অর্থনীতির বাকি প্রশ্নগুলো দেখতে যাই চলো। কোন বৈশিষ্ট্যের অভাবে একজন একজন দক্ষ মেধাবী ক্রিকেটারের প্রতিভা সম্পদ হবে না? কোন বৈশিষ্ট্যের অভাবে একজন দক্ষ ক্রিকেটারের মেধাবী সম্পদ হবে না? কারণটা খুব সহজ, কারণ হচ্ছে এইটার সেম কথাবার্তা, হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর যোগ্যতা, এই কারণে এটা সম্পদ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা হস্তান্তর যোগ্যতা। ওকে, তারপর সাংগঠনিক ক্ষমতা অর্থনীতিতে কোন ধরনের সম্পদ? চলে এসেছে, আমরা পড়ে আসছিলাম উৎস ও উৎপত্তির দিক থেকে সম্পদ ছিল 3 প্রকার। সো দ্যাটস ওয়াই সেই 3 প্রকারের কথা কিন্তু এখানে চলে আসছে। তাহলে দেখা যাক কোনটা। সাংগঠনিক ক্ষমতা, এটা হচ্ছে একটা মানবিক সম্পদ, এটা একটা মানবিক সম্পদ। ঠিক আছে, মানবিক সম্পদ পেরে গেছি। একজন ব্যক্তির কম্পিউটার চালানোর দক্ষতা উৎপত্তির দিক থেকে কোন ধরনের সম্পদ? কোন ধরনের? আমার মনে হচ্ছে প্রযুক্তিগত। কিন্তু ভাইয়া আমার বইতে কি প্রযুক্তিগত সম্পদ বলে কিছু ছিল? ভাবো, তোমরা ভাবো, প্রযুক্তিগত সম্পদ বলে কি কিছু ছিল? না, তাহলে এটা মানবিক সম্পদ। তাহলে এটা মানবিক সম্পদ, কারণ এটা একজন মানুষের, একজন ব্যক্তির কম্পিউটার চালানোর দক্ষতা, দ্যাটস এটা মানবিক সম্পদ। ঠিক আছে, এই কারণেই আমরা বলি বইটা পড়ার জন্য, কারণ বইয়ের সম্পদ ছিল এই 3টা। ঠিক আছে, প্রাকৃতিক, উৎপাদিত এবং মানবিক। প্রাকৃতিক, উৎপাদিত এবং মানবিক সম্পদ, এই 3 ধরনের সম্পদের কথা বইতে আছে। আমার মতো যারা বোকা তারা কম্পিউটার দেখেই বলবে ও এটা তো একটা প্রযুক্তি, তাহলে বোধহয় প্রযুক্তিগত সম্পদ। আরে ভাই, প্রযুক্তিগত সম্পদ তো বইতেই নাই, এটা হবে কি করে? তাহলে উত্তর হচ্ছে মানবিক সম্পদ। আশা করি ক্লিয়ার। এরপর বিদ্যালয় কোন ধরনের সম্পদ? বিদ্যালয় বিদ্যালয় হচ্ছে একটা উৎপাদিত সম্পদ, তাই না? আমরা সবাই মিলে এটা তৈরি করি, তো উৎপাদন করি, উৎপাদিত সম্পদ। আচ্ছা, এরপর বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী এ যাবৎ দেশে কতটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? এটা আমি সবাইকে বলে দেই যে ভাই, এখানে উত্তর হচ্ছে 28টা, কারণ আমাদের বইতেও আছে 28টা। কিন্তু আমরা জানি আমাদের 29তম গ্যাস ক্ষেত্র কিন্তু আবিষ্কৃত হয়ে গেছে। 29তম গ্যাস ক্ষেত্র কিন্তু আবিষ্কৃত হয়ে গেছে। তুমি বলবা কোথায়? এটা হচ্ছে ভাই ইলিশা। গ্যাস ক্ষেত্রটার নাম হচ্ছে ইলিশা। এটা হচ্ছে ভোলাতে। এটা হচ্ছে ভোলাতে। তুমি বলবা তাহলে কি 29 দাগাবো? উত্তর হচ্ছে না, 29 দাগাবা না। প্রশ্নটা কিন্তু পারফেক্ট, সঠিক। কিভাবে? এখানে তো লিখেই দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2020। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী এটা সঠিক। ঠিক আছে, পরবর্তীতে গিয়ে ইলিশা ভোলা আবিষ্কৃত হয়। চলো সামনে আগাই। এরপর রাসায়নিক সার তৈরিতে কোন খনিজ সম্পদটি ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস, এটা ব্যবহৃত হয়। আমরা জানি আমাদের দেশে অনেক বেশি পরিমাণে প্রাকৃতিক গ্যাস আছে, এবং আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণে যেই খনিজ সম্পদটি আছে, আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের দেশে সবচেয়ে বেশি যেই খনিজ সম্পদটি আছে সেটাই কিন্তু সবচেয়ে বেশি যে খনিজ সম্পদটা আছে সেটাই কিন্তু হচ্ছে এই প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস, আশা করি বুঝে গেছো। তারপর পরের প্রশ্নে আসো। কোন দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা দেখা গেছে? এগুলো একেবারে মুখস্থ। উত্তর হচ্ছে ভাই আমাদের কুতুবদিয়াতে। ঠিক আছে, এখানেই হচ্ছে আমরা পেয়েছি গন্ধক পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমাদের কক্সবাজারের কুতুবদিয়া। আর এই কুতুবদিয়া সম্পর্কে যদি আমরা আরেকটু জানি, বা তোমরা যদি কখনো কুতুবদিয়া যাও, তোমরা দেখবা এখানে প্রাচীনকালের বাতিঘর আছে। কুতুবদিয়ায় প্রাচীনকালের বাতিঘর রয়েছে। কুতুবদিয়ার মধ্যে প্রাচীনকালের বাতিঘর রয়েছে। কুতুবদিয়া প্রাচীনকালের বাতিঘর আছে। আচ্ছা, এই বাতিঘর ব্যাপারটা কি? এইটা তোমরা কেউ জানো? কেউ যদি জানো থাকে প্লিজ মন্তব্যের করে জানিও বাতিঘর জিনিসটা কি। ঠিক আছে, চলো সামনে আগাই। তারপর
প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? এটা ছোট্টবেলা থেকে পড়ে আসছে সবাই, 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। এবার কমেন্টে তোমরা আমাকে তো একটু জানিও তো, বাংলাদেশে কত ভাগ আছে? দরকার তো 25 ভাগ, বাংলাদেশে আছে কত ভাগ জানতে চাই সবার কাছে। মন্তব্যে প্লিজ জানাবা বাংলাদেশে কতটুকু আছে। এরপর বাংলাদেশের সমগ্র বনভূমিকে 5 ভাগে ভাগ করা যায়, মুখস্থ এটা। এই অধ্যায়টা একটু সহজ আছে, মুখস্থ করে ফেলতে পারি সব। আচ্ছা, 5 ভাগে। সুন্দরবনের আয়তন কত? এই প্রশ্নটা না ভুল, ভুল, আমাদের বইতেই ভুল আছে। তুমি বলবে এইটাও ভুল, এইটাতে ভুল কি দেখো, এইটাতে বলতেছে প্রায় 6017 বর্গ কিলোমিটার। এটা উত্তর, আমি জানি বইতেও এটা আছে, কিন্তু ভুল কেন ভাইয়া? এটা সুন্দরবনের আয়তন না, এটা বাংলাদেশে আমাদের দেশের যে সুন্দরবনটুকু আছে সেই সুন্দরবনটুকুর আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। সুন্দরবন তবে শুধু আমাদের দেশে না, সুন্দরবন ভারতেও অনেকখানি আছে। পুরোটা যদি নাও, সুন্দরবনের আয়তন কিন্তু প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এই কারণে কিন্তু এই উত্তরটা 6017 শুধু বলছি বাংলাদেশ অংশের জন্য। তাই প্রশ্নে যখন বলছে সুন্দরবনের আয়তন কত, এটা কিন্তু ঠিক হলো না। প্রশ্নটা হওয়া উচিত বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত। বাংলাদেশের সুন্দরবনের আয়তন হচ্ছে প্রায় 6017 বর্গ কিলোমিটার। আশা করি ক্লিয়ার। এইবার সিলেটের বনভূমিতে জন্মে কোনটি, কোনটি কোনটি বলতো? এ কোনটা জন্মে? এখানে আছে বনজাম, করই, শাল, গজারি, বনজাম, শিমুল, সেগুন, জারুল। কি কঠিন প্রশ্ন যে দিচ্ছে, এত কিছু আমাদের মনে থাকে? হ্যাঁ, কি প্রশ্ন! এ আন্দাজে মারি একটা, রাইট? চলো আমরা সবাই মিলে একটা আন্দাজে উত্তর ছুড়ি, দেখি সি নাম্বারটা হয় কিনা। আন্দাজে ছুড়লাম, দেখি হইল কিনা। দেখছো, আন্দাজে ছুড়লেও উত্তর লেগে যাচ্ছে। উত্তর হচ্ছে বনজাম, শিমুল। ঠিক আছে, একটু এগুলা মুখস্থই উত্তর দিতে হবে। আসলে আমি আন্দাজে তোমাদের সাথে মজা করেছি, তাই না? আমরা আসলে উত্তরটা জানতাম, তাই তো? আচ্ছা, সো বনজাম, শিমুল এটাই হচ্ছে সিলেটের বনভূমিতে জন্মে। সিলেটের বনভূমিতে এটাই জন্মে, ঠিক আছে? এটাই উত্তর। এরপর খনি থেকে উত্তোলিত কয়লা কোন ধরনের দ্রব্য? ভাইয়া এটা একটা, মানে কি বলবো, দেখো অপশনে কি আছে। এবং তুমি বিশ্বাস করো, এটা যে আমরা অপশনে ঢুকে দিছি তা না, এটা বোর্ড পরীক্ষায় আসছিল। ঠিক আছে, এসএসসি পরীক্ষা যখন দিবা তখন দেখবা, এসএসসি পরীক্ষায় এটা আসছিল, ওখান থেকে আমরা নিয়েছি। দেয়া আছে খনি থেকে উত্তোলিত কয়লা, ওটা নাকি শালগজারি। মানে কয়লা কিভাবে শালগজারি হবে? ভাই, হয়তো বহু 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 কাল আগে এটা শাল গাছ গজার গাছ ছিল, তারপরে মাটির নিচে গেছে, তারপরে কয়লা হয়েছে, ওইটা বললেও বিশ্বাস করতাম। কিন্তু বলতেছে এটা কোন ধরনের দ্রব্য, শালগজারি, বের হওয়ার পর কি আবার শালগজার হবে? না, এটা তো হইতেই পারে না। অবাধ লব্য না, এটা অবাধ লব্য না, এটা পাইতেই থাকবো পাইতেই থাকবো পাইতেই থাকবো এমন না। কম স্থায়ী ভোগদ্রব্য না, স্থায়ী ভোগদ্রব্য হচ্ছে না, এটা হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। ঠিক আছে, এরপর কোন দ্রব্যের যোগান চাহিদার তুলনায় কম হয়? অর্থনৈতিক দ্রব্য। অর্থনৈতিক দ্রব্যের হচ্ছে অনেক বেশি যোগান, মানে সব সময় চাহিদার থেকে চাহিদা অনেক থাকবে, যোগান কম থাকবে, তাই যোগান চাহিদার তুলনায় কম, অর্থনৈতিক দ্রব্য। এরপর কোন দ্রব্য একাধিকবার উৎপাদন কাজে ব্যবহার করা যায়? কোন দ্রব্য একাধিকবার উৎপাদন কাজে ব্যবহার করা যায়? খেয়াল করো, আমি বলে ফেলতাম, আমি আমি তো বোকা, আমি বলে ফেলতাম যে এটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য। কেন? কারণ এই যে কোন একটা দ্রব্য মানে আরেকটা জিনিস উৎপাদন কাজে ব্যবহার করতেছি না, মানে উৎপাদন কাজে ব্যবহার করতেছি। তো ধরো এই যে কি বলা যেতে পারে, ধরো এই আটা, আটা আমি খাবো পরোটা, সো আটা দিয়ে পরোটা হয়, সো আটা, আটা দিয়ে হচ্ছে পরোটা উৎপাদিত হয়েছে, তাহলে আমি বলতাম এটা একটা মধ্যবর্তী দ্রব্য। কিন্তু ঝামেলাটা যেটা হয়েছে, এখানে একটা শব্দ রয়েছে একাধিকবার উৎপাদন কাজে ব্যবহার করতে পারবো। আমি যদি আটা দিয়ে করে ফেলি, এটাতে একবারে করলো, খেয়েই তো ফেললাম, আর তো করা যাচ্ছে না, তাহলে অবশ্যই এটা মধ্যবর্তী হচ্ছে না, এইটা হচ্ছে একটা মূলধন। ঠিক আছে, এটা হচ্ছে একটা মূলধনী দ্রব্য, যেটা বারবার বারবার আমাকে উৎপাদন করতে হেল্প করতেছে। যেমন যেমন অনেক কলকারখানাতেই তুমি দেখবা বড় বড় বিভিন্ন ইঞ্জিন টিঞ্জিন আছে, এগুলো তোমাকে একটা জিনিস উৎপাদন করতে বারবার 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 সাহায্য করে যায়। তো দ্যাট ইজ দি অ্যান্সার, মূলধন। ঠিক আছে, তারপর এরপর কোন দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয়? চূড়ান্ত দ্রব্য, এটা তৈরি তৈরি হয়ে আছে, খালি খাওয়ার অপেক্ষা। ঠিক আছে, যেমন মনে করো হচ্ছে কেক, কেক, ঠিক আছে, কেক কিরকম অবস্থা হয়? কেউ একজন কৃষক প্রথম হচ্ছে ধান টান কিছুটা লাগাইছিল, কেক পরে ধান থেকে হয়, তাই না? আচ্ছা, হয়তো হয়, আমি জানি না আসলে। কেক প্রথমে হচ্ছে কেউ একজন ধান লাগাইছে বা গম লাগাইছে, ধান গম ভুট্টা কিছু একটা থেকে তো হবেই। এর পরবর্তীতে সেটাকে কি করা হয়েছে ভাই? তিনি হচ্ছে ধানটা বিক্রি করছেন বা গমটা বিক্রি করছেন বা ভুট্টাটা বিক্রি করছেন, এরপর সেটাকে হচ্ছে
পেশা হয়েছে, পেশার পর হচ্ছে এটা আটা বা ময়দা কিছু একটা তৈরি হয়েছে, অথবা চালের গুঁড়ি কিছু একটা তৈরি হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই সেই জিনিসটা দিয়ে হচ্ছে পরবর্তীতে আরেকজন এটা কিনছে, কেনার পরে সে কেক বানাইছে, কেকের মধ্যে আরো অনেক কিছু দিছে। অর্থাৎ এইটা লাস্ট ভোগের জন্য নিয়ে আসছে, আনবে, আমরা তুলে খেয়ে ফেলবো। তাহলে এটা হচ্ছে ভাই চূড়ান্ত দ্রব্য। এটা চূড়ান্ত দ্রব্য, সরাসরি ভোগ করে ফেলবো, এটা চূড়ান্ত দ্রব্য। দেখছো হয়ে গেছে। আমরা উত্তর দিব আর হবে না, এটা কি হয়? হ্যাঁ, গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত ইট বালু। এই যে এবার আমার কথা খাটতেছে, ইট বালু মানে গৃহ নির্মাণ, গৃহটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, গৃহটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, ইট বালুটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য। কারণ তুমি বলবে এটা প্রাথমিক দ্রব্য না কেন? আরে ভাই, ইট তৈরি হয় মাটি থেকে, ওই মাটি টাটি ওইগুলো আরো আগে যেগুলো ছিল বা এগুলো যদি প্রথমে থাকে ওইগুলো হচ্ছে প্রাথমিক দ্রব্য, আর তাহলে ইট বালু হচ্ছে মাধ্যমিক বা মধ্যবর্তী দ্রব্য। ঠিক আছে, মধ্যবর্তী দ্রব্য। তারপর যে দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে বলে মূলধনী দ্রব্য। মাত্রই তো পড়ে আসছি, এই যে একাধিকবার উৎপাদনে সাহায্য করেছিল, এটা মূলধনী দ্রব্য। এরপর কি প্রশ্ন আছে? বড় প্রশ্ন দেখি। একটি জমিতে মাছের খামার করা যায়, ভালো কথা, করেন, সমস্যা কি? মাছের খামার করতে ইচ্ছে হলে করে ফেলবেন। এরপর আখের চাষ করা যায়, কৃষক মাছের খামার করার সিদ্ধান্ত নিয়েছে, ভালো কথা, আপনার ইচ্ছে হয়েছে, আপনার জমি, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপর বলেন কি করবেন এখন? এটা অর্থনীতির প্রশ্ন করতেছে, এইটা অর্থনীতির কোন ধারণার সাথে মিলে যাবে? অর্থাৎ উনি চাইলে কি করতে পারতেন? উনি চাইলে সেখানে মাছের খামার করতে পারতেন, আবার আখেরও চাষ করতে পারতেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যেটা করেছেন মাছের খামার করার সিদ্ধান্ত নিয়েছেন, ভালো কথা। এখন আমার প্রশ্ন করছে এইটা অর্থনীতির কোন ধারণার সাথে সম্পর্কিত? ভাইয়ারা, আমরা উত্তরটা পরে দিই, বরং আমরা আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, মাছের খামার কোথায় হয় বলো তো? ভাই, মাছের খামার তো হয় পুকুরে। তাহলে এবার আমার বলো তো আখ কোথায় হয়? ভাই, আখ তো হয় খেতে। তাহলে আমার এবার প্রশ্ন হয়েছে, তাহলে উনি এখন ওই পুকুরের মধ্যে কিভাবে আখ লাগাবে? এটা আমারে বলো। হ্যাঁ, তুমি বলবা যে এরকম ফালতু প্রশ্ন দিচ্ছেন কেন? এটা তো আমি দেইনি, এটা তো বোর্ডে আসছে। এটা বোর্ডে আসা প্রশ্ন, সেটা আমি সলভ করার জন্য তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে, একটা লোক যেখানে মাছ চাষ করার কথা পুকুর, পুকুরের মধ্যে নাকি সেখানে আখ চাষ করবে। ঠিক আছে, জোস। আমরা ওইগুলো ভাববো না, আমরা ইকোনমিক্স না, আমরা ইকোনমিস্ট হতে আসছি, অর্থনীতিবিদ হতে আসছি, এগুলো ভাববো না, এগুলো না ভেবে। ঠিক আছে ভাই, তোমার একটা চয়েস ছিল, এই মাছের খামার এটা করা যাইতো, ঠিক আছে, আখের চাষ করা যাইতো, তোমার দুইটা চয়েস ছিল, তুমি দুইটার মধ্যে থেকে একটা চুজ করছো। ঠিক আছে, চয়েস ছিল অনেকগুলো, তুমি একটা চয়েস করে ফেলছো, মানে অপশন ছিল অনেকগুলো, তুমি একটা চয়েস করছো। ঠিক আছে, এটা চয়ন, চয়ন, চয়েস করছো। ঠিক আছে, চুজ করছো, চয়েস করছো, যেটাই বলি। ঠিক আছে, অপশন ছিল অনেক, চয়েস করছো একটা। ঠিক আছে, এটা চয়ন। ঠিক আছে, কি অদ্ভুত মানে কনসেপ্টটাই কি অদ্ভুত, আমার হাসি চলে আসতেছে। ওকে ফাইন। একজন ব্যক্তির আয় হচ্ছে 200 টাকা, সঞ্চয় হচ্ছে 50 টাকা, ওই ব্যক্তির ভোগ ব্যয় কত টাকা? আমরা বুঝতেই পারতেছি, তার 200 টাকা যেহেতু আয়, 50 টাকা যেহেতু তার সঞ্চয়, বাকিটুকুই তার ভোগ, বাকিটুকুই তার ভোগ করছে ব্যয় করার জন্য। ঠিক আছে, তাহলে 150 ইজ দি অ্যান্সার। কত টাকা? 150 টাকা, দ্যাট ইজ দি অ্যান্সার। শেষ। তারপর ভূমি থেকে প্রাপ্ত আয় কোনটা? ভূমি থেকে প্রাপ্ত আয় হচ্ছে খাজনা, 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 খাজনা। মানে হচ্ছে একটা জিনিস তৈরি করতে হলে অনেকগুলো উপাদানের দরকার হয়, যেমন ভূমির দরকার আছে, শ্রমের দরকার আছে, মূলধনের দরকার আছে, সংগঠনের দরকার আছে। এক একটা পোর্শন এক একটা আয় করে। ঠিক আছে, সো ভূমি থেকে যে আয়টা আসে সেটাকে বলে খাজনা। এরপর সংগঠকের প্রাপ্ত আয়কে কি বলে? সংগঠকের প্রাপ্ত আয় হচ্ছে মুনাফা। সংগঠকের প্রাপ্ত আয় হচ্ছে মুনাফা, আমরা পারি এগুলো। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা অর্থনীতির ভাষায় সম্পদ না। এ কি বললো, এ কি বললো, এদেরকে তো মাইট দেওয়া উচিত। এগুলো কি বলে অর্থনীতিবিদরা? না, আমিও তো অর্থনীতির লোক। আচ্ছা সরি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা অর্থনীতির ভাষায় সম্পদ না, কারণ হচ্ছে এটার প্রাচুর্যতার অভাব, এটার প্রাচুর্যতার অভাব। তো প্রাচুর্যতার অভাব হয়েছে কি হয়েছে? আচ্ছা, কিছু একটা হয়েছে বুঝছি। তারপর বাহ্যিকতা নাই, হস্তান্তর যোগ্যতা নাই। আচ্ছা, একটা একটা করে ভাবি। ঠিক আছে, হস্তান্তর যোগ্যতা তো আসলেই নেই। মানে আমি তো চাইলে আর নজরুলের যে ব্রেন এটা পাবো না, তাহলে কিনতেও পারবো না, তাহলে হস্তান্তর যোগ্যতা নেই, এটা কথা কিন্তু সত্য, এটা কথা সত্য। আর অর্থনীতিতে সম্পদ হতে হলে হস্তান্তর যোগ্যতা থাকা লাগবে, সো এটা তার ভিতরে নাই। ঠিক আছে, মানলাম। বাহ্যিকতা নাই, এটাও সত্য। নজরুলের যে মেধা, ব্রেন, এটা কি দেখা যায় নাকি? দেখা তো যায় না, দেখি হচ্ছে তার কবিতার বইটা, ওই মেধার ফসলটা দেখি আমি, বাট মেধাটা তো আর দেখি না, প্রতিভাটা তো দেখি না। তাহলে বাহ্যিকতা নাই, এটাও সত্য কথা। এরপর বলতেছে প্রাচুর্যতার অভাব, মানে হচ্ছে অপ্রাচুর্যতা। এ কি বললো? তার ব্রেন তো
অনেক বেশি। প্রতিভা কি মাপতে পারবো নাকি? প্রাচুর্যতা আছে নাকি নাই? এটা তো মাপাই যাবে না। এটা বাদ। লাস্টের ২ টা সঠিক মনে হচ্ছে। লাস্টের ২ টা সঠিক আমাদের কাছে মনে হচ্ছে। ঠিক আছে? কেন সঠিক মনে হচ্ছে? আশা করি তুমি বুঝে গেছো। ঠিক আছে? দেখি হলো কিনা। হবে না মানে? যা বলব তাই হবে। এটাই সঠিক উত্তর। এরপর অর্থনীতিতে কোনো জিনিস সম্পদ হতে হলে বৈশিষ্ট্য থাকতে হবে উপযোগ, অবশ্যই উপযোগ থাকতে হবে বৈশিষ্ট্য, হস্তান্তর যোগ্যতা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে প্রাচুর্যতা না ভাইয়া, জিনিসটা হতে হবে অপ্রাচুর্যতা। প্রাচুর্যতা মানে হচ্ছে জিনিসটা অনেক 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 আছে ভাইয়া, অনেক 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 থাকা যাবে না, কম থাকতে হবে, অপ্রাচুর্য হইতে হবে। তাহলে প্রথম ২টি উত্তর নিচ্ছি, প্রথম ২টা নিচ্ছি, এগুলোই আমাদের মতে উত্তর হতে পারে। এরপর চলো সামনে যাই, হয়ে গেছে উত্তর। এবার সামনে যেতে যেতে পরবর্তী অধ্যায় চলো এই অধ্যায়টা দেখার চেষ্টা করি। অর্থনীতিতে চাহিদার শর্ত কতটি? জানি জানি, অর্থনীতিতে চাহিদার শর্ত হচ্ছে তিনটা। চাহিদার শর্ত হচ্ছে তিনটা। প্রথমত জিনিসটা কেনার জন্য তার আকাঙ্ক্ষা থাকতে হবে, মানে ফার্স্টেই তার ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা থাকতে হবে। ২ নম্বরে হচ্ছে টাকা পয়সা থাকা লাগবে, টাকা পয়সা যদি না থাকে হবে না ভাইয়া। এরপর লাস্টে হচ্ছে টাকা তো আছে, জিনিসটা কেনার ইচ্ছাও আছে, কিন্তু টাকাটা ব্যয় করার ইচ্ছা আছে কিনা ওটাও থাকতে হবে। তবেই হচ্ছে অর্থনীতিতে এটা চাহিদার শর্ত ফিল আপ করবে। তারপর উপযোগ কি? অভাব পূরণের ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতাকেই বলা হয় উপযোগ। তারপর উপযোগ বিষয়টা কি ধরনের ধারণা? এটা একটা মানসিক ধারণা। এরপর দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে বলে ভোগ। এরপর ভোগকৃত দ্রব্যের উপযোগ পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? তৃপ্তির মাধ্যমে। আমি কতটুকু তৃপ্ত হয়েছি ওটাই হচ্ছে উপযোগ। আমি কতটুকু তৃপ্ত হলাম ওটাই হচ্ছে উপযোগ। এরপর আনিস পরপর ৩টা কলা ক্রয় করলো। ভালো কথা, আনিস সাহেব ক্রয় করছেন, ভালো করছেন, খেয়ে ফেলেন এখন। প্রথম কলার দাম ৳৮, দ্বিতীয় ও তৃতীয় কলার দাম যথাক্রমে ৳৬, ৳৪। আনিসের মোট উপযোগ কত হবে? সবগুলো যোগ করে দিব, মোট উপযোগ পেয়ে যাব। এখানে আছে ৮, এখানে আছে ৬, ৮ এ ৬ ১৪, ১৪ ৪ ১৮, ৳১৮, ৳১৮ শেষ। এটাই উত্তর। মোট উপযোগ সবগুলো একসাথে। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি হবে? একে কঠিন প্রশ্ন দিয়েছে, অনেক কঠিন প্রশ্ন, দেখি কি হয়। প্রান্তিক উপযোগ হচ্ছে ঋণাত্মক, মোট উপযোগ তখন দিচ্ছ ক্রমহ্রাসমান। এবার তুমি বলবা না ভাই একটু সিরিয়াসলি আমারে বলেন তো কেন ক্রমহ্রাসমান? আসো তোমাকে আমি একটু দেখাই। মনে করো মনে করো তোমার চোখের সামনে আবার ওই লেখচিত্রটা আমি তুলে ধরছি। লেখচিত্রটা তোমরা জানো, এই লেখচিত্রটা যে আমি আঁকার চেষ্টা করছি, এই লেখচিত্রটা কোথা থেকে আসতেছে? এই লেখচিত্রটা আসতেছে একটা সূচি আছে। এখানে কি আছে? একটা সূচি আছে। এখন তোমরা কেউ বলে বসতে পারো ভাই সূচিটা একটু আঁকেন না বা সূচিটা একটু লেখেন না, আমি একটু বুঝি না। তাহলে চলো সূচিটাও আমরা একটু লিখি। মনে করো এপাশে আমরা হচ্ছে কিছু দ্রব্য লিখা স্টার্ট করব। মানে একটা দ্রব্য, ২টা দ্রব্য, ১, ২, ৩, ৪ এভাবে আমরা লিখব। ঠিক আছে? এরপর তার পাশে আমরা যেটা করার চেষ্টা করব, আমরা লিখার চেষ্টা করব এখানে যে ভাই এইটা থেকে আপনার মোট কতটুকু উপযোগ পাচ্ছ। ঠিক আছে? মোট উপযোগ অর্থাৎ টোটাল ইউটিলিটি। আর এই পাশে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব প্রান্তিক উপযোগটা। ঠিক আছে? প্রান্তিক উপযোগ অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে MU, মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে? আসো এবার একটু বোঝো। তাহলে ফার্স্টে একটা দ্রব্য দিয়েছি। এবার তুমি আমারে বলো তো, ধরো এইটা হচ্ছে একটা কলা বা এটা একটা সিঙ্গারা। এই সিঙ্গারাটা খেয়ে ধরে নাও যে তোমার ৫ একক ভালো লাগছে। কতটুকু ভালো লাগছে? ৫। তাহলে মোট কত হবে? ভাই খাইছি তো একটা। মোট আর কোত্থেকে পাবো? এই একটাই মোট। আচ্ছা ঠিক আছে, একটাই মোট। তাহলে লিখো। ৫ই লিখো। ঠিক আছে? একটাই তো খাইছো তুমি। সো এইটাই মোট তোমার। লিখছো ৫। এরপর তুমি আরেকটা খাও। এবার তুমি ২য় সমুচা বা ২য় হচ্ছে সিঙ্গারাটা খাচ্ছ। এবার ভাই আগের ওই সিঙ্গারাটা খেয়ে না তোমার পেটটা অল্প একটু ভরে গেছে। সুতরাং তুমি যখন ২য় সিঙ্গারাটা খাবা তখন কি হবে? তখন যেটা হবে যে স্বাভাবিকভাবেই আগেরটা খেয়ে তুমি যতটুকু তৃপ্তি পেয়েছো, তোমার যতটুকু ভালো লেগেছে, ২য় সিঙ্গারাটা খেয়ে না অতটা ভালো লাগবে না। ভালোটা একটু কম লাগবে। তাহলে ধরে নাও, মনে ধরে নাও যে তাহলে ৫ এর থেকে কম কিছু একটা ধরি, ৪ ধরি। ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি যে ভাই পরের যে আমার সিঙ্গারাটা আছে সেটাকে আমি ৪ একক উপযোগ পেয়েছি। কত একক?
4 একক। তাহলে ভাই 5 প্রথমটা থেকে পেয়েছিলাম 5, পরেরটাতে পেয়েছি 4। তাহলে মোট কত হলো? মোট হলো 9। তাহলে মোট উপযোগ হচ্ছে 9। ঠিক আছে? এরপর তুমি আরেকটা খাও। তুমি আরেকটা মনে করো সিঙ্গারা খেলা। এবার তোমার উপযোগ তুমি পাবা আরো কম, আরো কম। কারণ ২ টা সিঙ্গারা খেয়ে তোমার পেট ভরে গেছে ভাইয়া। এইবার তুমি আরো কম পেলা। তুমি বললা, "ঠিক আছে, এত ভালো লাগে না এতবার কমাইতে। ১ ধরে নেন। জাস্ট ধরেন ১ পাইছি।" ঠিক আছে? ওকে। তুমি ১ পেয়েছো। তাহলে প্রথমটাতে পেয়েছিলা ৫, পরেরটাতে পেয়েছিলা ৪, পরেরটাতে তুমি পাচ্ছ এখন ১। তাহলে ৫ এ আর ৪ এ হচ্ছে ৯, ৯ আর ১ এ এবার ১০। তাহলে তোমার এখন মোট উপযোগ হলো ১০। এরপর তুমি মনে করো আরো একটা খেলা। আরো একটা তুমি সিঙ্গারা খেয়েছো। এবার তুমি বললে যে, "ভাই, আগের ৩ টা খেয়ে না পেট ভরে গেছে। এইটা খেয়ে আমার এই খিদা তো আগেই ভরে গেছে। এটা আর ভালোই লাগে নাই। একদমই লাগে নাই।" তাহলে একদমই যদি না লাগে, তাহলে তোমার উপযোগ এখন পেলা ধরো ০, ০। তাহলে ভাই ১০ এর সাথে ০ যোগ করলে এখানে হবে ১০। ১০ এর সাথে ০ যোগ করলে এখানে উত্তর হবে ১০। আচ্ছা, বুঝছি। এরপর তোমাকে আমি জোর করে আরেকটা খাওয়ালাম। জোর করে তোমাকে আরেকটা আমি খাইয়ে দিয়েছি। এবার তুমি বলবা, "ভাই, আগেরটাতেই তো আমার ভালো লাগে নাই।" এবার যখন খাওয়াইছেন, খারাপ লাগা স্টার্ট করছে। তাহলে খারাপ যদি লাগে, তার কারণে দিলাম -2। ২ হচ্ছে ভাই তোমার কতটুকু খারাপ লেগেছে, ওটা বোঝানোর জন্য দিয়েছি। বেশি যদি খারাপ লাগতো, তুমি ৩, ৪ যত বেশি খারাপ লাগবে, তত বসাবা। আর যেহেতু খারাপ লাগছে, তাই বসাইছি মাইনাস। দ্যাটস ইট। এবার তাহলে ১০ ছিল মোট, ২ কমায় দিব। তাহলে এবার হচ্ছে ৮। এবার হচ্ছে ৮। এইবার তোমার মোট কিভাবে এনেছি আশা করি বুঝতে পারছো তুমি। এবার চলো আমি প্রান্তিকটা বের করার চেষ্টা করি। প্রান্তিক। প্রান্তিকটা কিভাবে বের করে? ভাইয়া, এই মোট উপযোগের যে পরিবর্তন আছে, প্রান্তিকটা হচ্ছে মোট উপযোগের প্রতি একটা এককের জন্য বা সর্বশেষ যে এককটা আছে সেটার জন্য মোট উপযোগের যে পরিবর্তনটা আছে, সেটাই হচ্ছে প্রান্তিক। মোট উপযোগের যে পরিবর্তন, ঠিক আছে? তাহলে দেখো তো, এখানে ৫ হইছে। এই যে ৫ টা হলো, তুমি একটু ভাবো তো কিভাবে এটা ৫ হইছে? তুমি বলবা যে, "ভাই, আগে আমার পেট খালি ছিল। তখন উপযোগ ছিল 0, কারণ কিছু তো খাই নাই। উপযোগ আর পাবো কোত্থেকে? অভাব আর পূরণ হবে কোত্থেকে?" তাহলে ছিল 0, হয়েছে ৫, হয়েছে ৫। তাহলে পরিবর্তন কতটুকু? পরিবর্তন কতটুকু? ৫ একক। তাহলে লিখো ৫। এরপর ৫ থেকে ৯ হইছে। তাহলে ভাইয়া পরিবর্তন কতটুকু? তুমিই বলো পরিবর্তন কতটুকু? ভাই পরিবর্তন হচ্ছে ৪। ৫ এর থেকে ৯ হইছে, পরিবর্তন হচ্ছে ৪। এই যে পরিবর্তনটা লিখেছি, মোট উপযোগের পরিবর্তনটা লিখছি। ঠিক আছে? এরপর ৯ থেকে ১০ হইছে। তাহলে তুমি বলো তো ভাই পরিবর্তন কত? ভাই ১। ১০ এর থেকে ১০ হইছে। ভাই পরিবর্তনটা কত? ভাই পরিবর্তন হচ্ছে 0। ১০ এর থেকে ৮ হইছে। ভাই পরিবর্তনটা কত? পরিবর্তন হচ্ছে -২। পরিবর্তন হচ্ছে -2। তাহলে খেয়াল করে দেখো, এই যে ছকটা তৈরি করেছে, কোনো বই না, কিচ্ছু না। আমি আমার মনের মতো করে বানিয়েছি। এই জিনিসটাই হচ্ছে উপযোগ সূচি বা উপযোগের তালিকা। উপযোগ সূচি বা উপযোগের তালিকা। এখন তুমি যেটা করবা, এই তালিকাটা ফলো করে তুমি একটা গ্রাফ আঁকবা। তবে তার আগে এই তালিকাটা থেকে না তোমার কিছু কনসেপ্ট তুমি ডেভেলপ করতে পারো। যেমন, যেমন ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম, "ভাইয়া, এখানে দেখো তো কোথায় গিয়ে মোট উপযোগটা সর্বোচ্চ হয়েছে?" তুমি বলবে, "কেন? এই যে ১০, ১০ সর্বোচ্চ।" তুমি বলবে, "এখানের ১০ টা কেন সর্বোচ্চ না?" কারণ এখানের ১০ এ তুমি ১ একক উপযোগ যোগ করছিলা। সো পরের বার যে আর বাড়বে না তুমি তো জানতা না। পরের বার হয়তো ০.৫ বাড়তেও পারত। বাট এখানে গিয়ে তুমি দেখছো আর বাড়ল না। তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ, তাই তো? তাহলে ১০ হচ্ছে সর্বোচ্চ। তাহলে এইটা যখন সর্বোচ্চ, মোট উপযোগ যখন সর্বোচ্চ, আমরা এখানে লিখে ফেলি। মোট উপযোগটা মোট উপযোগটা যখন সর্বোচ্চ, মোট উপযোগ যখন সর্বোচ্চ, সর্বোচ্চ, ঠিক আছে? এই যে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন কত? প্রান্তিক উপযোগ তখন ০। তাহলে লিখো একটু, মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন ০। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন ০। দ্যাটস ইট। ঠিক আছে? এরপর দেখো, ১০ এর থেকে ৮ হইছে। তার মানে কি হয়েছে এটা ভাইয়া? মোট উপযোগ কমেছে। তাহলে এবার একটু সংক্ষেপে শর্টকাট করি। টোটাল ইউটিলিটি যখন কমে, টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগ যখন কমে, প্রান্তিকটা তখন দেখো তো কি অবস্থায়? এটা তখন মাইনাসে। তাহলে মার্জিনাল ইউটিলিটি তখন ঋণাত্মক। মার্জিনাল ইউটিলিটি তখন ঋণাত্মক। দ্যাটস ইট। আর কিছু না। ঠিক আছে? এবার চলো
প্রশ্নটাতে যাই, কি বলছে দেখো, প্রান্তিক উপযোগ ঋণাত্মক, এই যে মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক এটাই বলছে, তখন টোটাল ইউটিলিটি কি হবে, কমে কমে, তখন এটা কমে। এটা কম মানে কি, কম মানে হচ্ছে হ্রাস পাওয়া, তাহলে উত্তর হচ্ছে ক্রমহ্রাসমান। উত্তর হচ্ছে ক্রমহ্রাসমান। এবার তুমি বলবো ভাই আপনি যা বলছেন গ্রাফে দেখাবেন, তাহলে দেখো তো গ্রাফে, গ্রাফে মনে করো এটা হচ্ছে 0, এইটা হচ্ছে 0, এখানে মনে করো হচ্ছে 1, মানে 1 নাম্বার সিঙ্গারা খাইছো, এটা 2, এটা 3, এটা 4, আর কয়টা খাইছো, এটা 5। ঠিক আছে, বলছো। এর পরবর্তীতে প্রথমেই এটা ছিল 5, 9, 10, তার মানে 4 নম্বরে যখন, তখন এটা হচ্ছে সর্বোচ্চ হবে। ঠিক আছে, ধরো এটা 10, তাহলে এখানে দেখো ধীরে ধীরে তুমি বাড়ছো, ধীরে ধীরে তুমি বাড়ছো। এরপর 4-এ যখন উঠছো সর্বোচ্চ, তারপর ধীরে ধীরে আবার কমা শুরু করছো। প্রান্তিকটা কি হবে, প্রান্তিকটা প্রথমেই তুমি কমতেছো, প্রথমেই কমতেছো, প্রথমেই কমতেছো, 4-এ এসে 0-তে লাগছো, তাহলে ধীরে ধীরে কমতে 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 এই যে 4-এ এসে 0-তে লাগছো। এটা যখন কমতেছে তখন তুমি ঋণাত্মক হয়ে গেছো, নিচের দিকে নেমে গেছো, 0 থেকেও কম হয়ে গেছো। তাহলে এইটাই হচ্ছে তোমার টোটাল ইউটিলিটি, আর এইটাই হচ্ছে তোমার মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি। তাহলে এবার একটাবার খেয়াল করো, যখন এটা এই যে ঋণাত্মক নেগেটিভ হয়েছে, ঋণাত্মক নেগেটিভ হয়েছে, তখন টোটালটা হ্রাসমান হচ্ছে, কমছে, কমছে, সেটা লিখছে কমছে। তাহলে আশা করি মোট উপযোগ, প্রান্তিক উপযোগ কিছুটা হলেও তোমরা বুঝে গেছো। চলো সামনে এগোই। আমরা একটু এবার সামনে যাই। দেখে ফেলেছি মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কি হয়, এ ভাইয়া এটা না পড়ছি, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, শূন্য কই, এই যে শূন্য, তাহলে উত্তর হচ্ছে শূন্য হয়, উত্তর হচ্ছে শূন্য হয়, দ্যাটস ইট। তারপর ক্রেতার একটি নির্দিষ্ট পণ্য, ভালো কথা, নির্দিষ্ট সময় কেনার আকাঙ্ক্ষা, ফাইন, তার কেনার আকাঙ্ক্ষা আছে, আমাদের চাহিদার ফার্স্ট ল ফিল আপ করে ফেলছে, মানে প্রথম যেই বৈশিষ্ট্য, প্রথম যেটা হইতে হবে, ঠিক আছে, চাহিদা হওয়ার জন্য সেটা ফিল আপ করে ফেলছে। সামর্থ্য, ভালো কথা, তার টাকা পয়সাও আছে, সামর্থ্য আছে, ভালো কথা। তারপর এরপর নির্দিষ্ট মূল্যে, নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা, নির্দিষ্ট মূল্যে দ্রব্যটা ক্রয় করা মানে টাকা পয়সা দিতে পারবে সে। ইচ্ছাকে কি বলবো, চাহিদা বলবো, চাহিদা। চাহিদা, এই 3টা বৈশিষ্ট্য থাকলে চাহিদা হয়। তারপর কোন দ্রব্যের চাহিদা অধিক নির্ভর করে কিসের উপর, জিনিসটার দামের উপর। যত কিছুই থাকুক দামের উপরেই সবকিছু ফ্যাক্ট, দামের উপর। চাহিদা রেখা অঙ্কনের ভিত্তি কোনটা, সব সময় কোনো কিছু আঁকতে হলে সূচি লাগবে, কারণ সূচিতেই তুমি বিন্দুগুলো পাও, সে বিন্দুগুলো বসাও, সে বিন্দুগুলো বসাও। তাই অবশ্যই কোন একটা রেখা অঙ্কনের ভিত্তি হচ্ছে চাহিদা সূচি, মানে চাহিদা রেখা অঙ্কনের ভিত্তি হচ্ছে চাহিদা সূচি। আর উপযোগ রেখা, সেটা হতে পারে মোট উপযোগের রেখা, সেটা হতে পারে প্রান্তিক উপযোগের রেখা, যেটারই আঁকো না কেন, তোমার ওইটা আঁকারও মূল ভিত্তি হচ্ছে সূচি, সবকিছুরই মূল ভিত্তি হচ্ছে সূচি। চাহিদা রেখা কোন দিকে নিম্নগামী হয়, বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী। দেখো এ পাশে রাখি হচ্ছে কোয়ান্টিটি, মানে জিনিসটার পরিমাণ, এ পাশে রাখি হচ্ছে প্রাইস, এবং এই হচ্ছে চাহিদা রেখা। ঠিক আছে, এবং এই যে চাহিদা রেখা, ডিমান্ড কার্ভ, ঠিক আছে, তো এটা হচ্ছে, এই দেখো আমার বাম হাত, এই দেখো আমার ডান হাত, বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী, দ্যাটস ইট। এরপর দাম বৃদ্ধির সাথে যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় তবে চাহিদা রেখা হবে। ও মাই গড, কি প্রশ্ন করছে দেখো, আমি প্রশ্নের উত্তর জানি না, আমি জাস্ট যেটা করব এই জিনিসটা এখানে আঁকবো, তারপর অ্যান্সার বলে দিব। ঠিক আছে, এ পাশে আছে কিউ, এ পাশে আছে পি, অর্থাৎ এ পাশে আছে আমার পরিমাণ, এ পাশে আমার প্রাইস। বলতেছে দাম বাড়াবো, মনে করো দাম এখানে আছে, দাম এখানে আছে, ধরো দামটা এখানে আছে, তখন তোমার চাহিদার পরিমাণ হচ্ছে একটু, বুঝো, দাম এখানে আছে, চাহিদার পরিমাণ আছে একটু, একেবারে আন্দাজে ধরছি যে ভাই দেখেন এখানে মনে করেন 0, এখানে মনে করেন 10 একক, ঠিক আছে, তার মানে দাম হচ্ছে 10 একক, তখন আপনারে আমি 10 টাকার বিনিময়ে এটা 10 এককই দিতাম। ঠিক আছে, 10 টাকার বিনিময়ে আমি আপনাকে 10টা চিপস দিতাম, দিতাম। এখন দামটা হচ্ছে 20 টাকা, দাম হয়েছে 20 টাকা, এবং বলতেছে এই যে দাম বাড়লো, এই যে দাম বৃদ্ধি হয়েছে না, দাম বাড়ছে, চাহিদার কোনো পরিবর্তন হবে না, তার মানে এখনো আপনার আমি 10 এককই দিব, দেন কোনো পরিবর্তন না হয়, তাহলে আরেকটু বাড়াই 30 একক, তাইলেও কোনো পরিবর্তন হবে না, একক। তাহলে এইবার তুমি আমারে বলো তো ভাই, এই যে রেখাটা আমি আঁকলাম, এই যে রেখাটা আমি আঁকলাম, এই রেখাটা কি হয়েছে, প্রথমে বলতেছে এক্স অক্ষের সমান্তরাল, ভাই এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষ হচ্ছে এইটা, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হতে হলে এভাবে হইতে হবে, হয়েছে, হয় নাই, তাহলে এটা উত্তর না, শেষ, এটা বাদ। এরপর ডান দিকে ঊর্ধ্বমুখী, তাহলে এ হচ্ছে বাঁ দিক, এ হচ্ছে ডান দিক, বাম থেকে ডান দিকে হচ্ছে, তাহলে এরকম হইতে হবে, এরকম কি হয়েছে, হয় নাই, তাহলে এটা বাদ। এরপর বলছে বাম দিকে নিম্নগামী, অর্থাৎ এভাবে কি নামছে, নামে নাই, তাহলে এটাও বাদ। এরপর তুমি দেখলে এগুলোর একটাও যেহেতু উত্তর হইল না, বাকি আর আছে কি, বাকি আছে ওয়াই অক্ষের সমান্তরাল, ভাইয়া এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, সো দ্যাট ইজ দি অ্যান্সার।
বুঝতে পারছো ভাই? এভাবেই তোমার উত্তর আমি পারবো না, কিন্তু আমি উত্তর বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এভাবেই সবার উত্তর বের করতে হবে। চলো সামনে এগোই। আচ্ছা, একজন বিক্রেতা কোনো একটা দ্রব্যের যে পরিমাণ একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলে? তাকে কি বলে? যোগান বলে। তাকে যোগান বলে। তাকে যোগান বলে। শেষ। দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কি? ভালো প্রশ্ন। দাম দাম যখন বাড়ে, বিক্রেতা তখন যোগানরে কি করে? বিক্রেতা তখন যোগান কি করে ভাই? দাম বাড়ছে, বিক্রেতা ভাবে এটা বিক্রি করলে তো লাভ বেশি, তো যোগান বাড়ায় দেয়। দাম যখন কমে, দাম যখন কমে, বিক্রেতা তখন কি করে? বিক্রেতা তখন যোগানটাও কমায় দেয়। তার মানে এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কমে। সমমুখী সম্পর্ক, সমমুখী সম্পর্ক, সমমুখী সম্পর্ক। দেখতেই পাচ্ছ এটা কি সম্পর্ক? সমমুখী সম্পর্ক, বোঝাই যাচ্ছে। এরপর পেঁয়াজের দাম কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেল। এটি কোন বিধি অনুসরণ করে? যোগান বিধি। কারণ যোগান বিধিতে বলাই ছিল দাম কমলে যোগান কমাই দিব, দাম কমলে যোগান কমাই দিব। বিক্রেতারা না কি চালাক, দাম কমলে যোগান কমায় দেয়। বাজারে যখন জিনিসটা কমে যায় তখন তুমি ভাবো এ এ কি করে পেঁয়াজ কিনবো, তখন তুমি স্বাভাবিকভাবে কি করো? স্বাভাবিকভাবে তখন তুমি পেঁয়াজ বেশি কিনতে চাও। যখনই তুমি পেঁয়াজ বেশি কিনতে চাও একটু সুন্দর করে দাম বাড়ায় দেয়। ঠিক আছে? তার নিজস্ব টেকনিকে। আচ্ছা, যে দামে চাহিদা এবং যোগান সমান হবে, আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে ভারসাম্য। ভারসাম্যতেই চাহিদা এবং যোগান সমান হয়। ভারসাম্যতেই চাহিদা ও যোগান সমান হয়। ভারসাম্যতেই চাহিদা ও যোগান সমান হয়। ঠিক আছে? দ্যাট ইজ দি অ্যান্সার। তাহলে যে দামে হবে, ভারসাম্য দামে হবে। কি দামে হবে? ভারসাম্য দামে হবে। এরপর অর্থনীতির কোন ধারণায় চাহিদা ও যোগান পরস্পর সমান হবে? ভারসাম্য দাম ও পরিমাণ। ভারসাম্য দাম ও পরিমাণ, এই ধারণাটা অনুসরণ করেই চাহিদা আর যোগান পরস্পর সমান হয়। এরপর উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা। অবশ্যই সম্পদের একটা বৈশিষ্ট্য। একদম। আমরা যখন সম্পদ পড়েছিলাম তখন দেখেছি সম্পদের ৪টা বৈশিষ্ট্য থাকার কথা ছিল। উপযোগ, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা এবং হচ্ছে অপ্রাচুর্যতা। তাহলে ৪টার একটা হচ্ছে এইটা। এরপর এটা একটা মানসিক ধারণা। দিস ইজ অলসো ট্রু। ১, ২, ৩। তাহলে উত্তর হচ্ছে লাস্টেরটা। উত্তর হচ্ছে লাস্টেরটা। তারপর চাহিদাবিধি কার্যকর হওয়ার জন্য অপরিবর্তনীয় থাকা প্রয়োজন। কোনটা কোনটা চেঞ্জ হতে পারবে না? অপরিবর্তনীয় থাকতে হবে কোনটা কোনটা? কি আছে দেখি চলো। প্রথমে বলতেছে ক্রেতা, যে হচ্ছে জিনিসটা কিনবে, যে হচ্ছে জিনিসটা কিনবে, সে ক্রেতার আয়। প্রথমেই বলা আছে ক্রেতার আয় অপরিবর্তিত থাকতে হবে। এর পরবর্তীতে হচ্ছে সংশ্লিষ্ট দ্রব্যের দাম। এর পরবর্তীতে হচ্ছে ক্রেতার রুচি, ক্রেতার রুচি। এগুলো হচ্ছে অপরিবর্তিত থাকার কথা বলা হচ্ছে। সো আমরা মোটামুটি বুঝতেই পারতেছি এখানে রুচি খুব একটা বড় ফ্যাক্ট না। আর রুচি অপরিবর্তিত থাকার ব্যাপারটা অর্থনীতি মূলত আলোচনা করে না। অর্থনীতি মূলত সব সময় ভাবে হচ্ছে টাকা পয়সা নিয়ে। এদের টাকা পয়সা ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা তেমন একটা নাই। তাহলে আমরা বুঝতেই পারতেছি উত্তর হবে ১ আর ২ নাম্বারটা। ১ আর ২ নাম্বারটা। ঠিক আছে? চলো ১, ২। এরপর চলে এসছি আমরা অর্থনীতির ৪ নম্বর অধ্যায়ে। চলো দ্রুত দেখে ফেলি আর কি আছে। উৎপাদনের উপকরণ কয়টা? ৪টা। আমরা জানি শ্রম লাগবে, মূলধন লাগবে, সংগঠন লাগবে এবং হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার টাকা, মূলধন। ঠিক আছে? তাহলে হচ্ছে একটা ভূমি দরকার, ভূমির পরে হচ্ছে শ্রম দরকার, তারপরে হচ্ছে টাকা পয়সার জন্য মূলধন দরকার, আর সংগঠন তো আছেই। এরপর কোন ধরনের ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না? অপ্রকাশ্য ব্যয়। মুখস্থই ছিল অপ্রকাশ্য ব্যয়। তারপর উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় ৫ ভাগে। তোমরা পড়েছো বোধ এগুলা। ওই যে রূপগত উপযোগ, সেবাগত উপযোগ, কালগত উপযোগ, এগুলির কথা বলছে। সেরকম ৫টা আমাদের বইতে ছিল। তারপর চাল থেকে পিঠা তৈরি করতেছি, কোন ধরনের উপযোগ? মূলত এখানে হচ্ছে রূপটা চেঞ্জ হচ্ছে। ওই চাল, চাল জিনিসটা দিয়েই তো পিঠা হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই এখানে হচ্ছে রূপ চেঞ্জ হচ্ছে, রূপগত উপযোগ। এরপর আমরা দেখতে পাচ্ছি উৎপাদন বলতে কি বোঝায়? এইটা আমরা পারি। উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা। যদি উপযোগ না তৈরি হয়, ভাইয়া ওইটা উৎপাদন হয় নাই। তুমি অনেক কষ্ট করে কিছু একটা বানাইছো, এটা কারোর অভাবই পূরণ করে না, ভাইয়া ওটা উৎপাদন হয়নি, ওটা উৎপাদন হয়নি। ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। এরপর সামনে যাই।
উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদই হচ্ছে ভূমি। এমন সব প্রাকৃতিক সম্পদই হচ্ছে ভূমি। এরপর জনাব তাসেন একটা কোম্পানির ব্যবস্থাপক, তিনি উৎপাদনের কোন উপকরণ হিসাবে বিবেচিত হবেন? তিনি যেটা সেটা হিসাবে বিবেচিত হবেন। তিনি ব্যবস্থাপক, বুঝাই দিতেছে তিনি সব কিছুর ব্যবস্থাপনা করেন। তার মানে হচ্ছে তিনি সব কিছু ঠিকঠাক করার সেই পাবলিকটা, অর্থাৎ উনি হচ্ছেন সংগঠন। তিনি কি ভাই? তিনি হচ্ছেন সংগঠন। তাহলে বুঝতেই পারতেছো উত্তর হচ্ছে 3 নাম্বারটা, সংগঠন। পেয়ে গেছে উত্তর। আচ্ছা, কি ব্যাপার? ও আচ্ছা, সংগঠন তো দেখলাম। এরপর আরেকটা প্রশ্ন চলে এসছে, নিচের কোন উপাদানটি উৎপাদন ক্ষেত্রে ঝুঁকি বহন করে? আসার আপনার কি দরকার ছিল? একই তো উত্তর, সংগঠন। সংগঠন, ঠিক আছে। আমাদের বোর্ড পরীক্ষায় আসা এই প্রশ্নগুলা, ঠিক আছে। সো পারা লাগবে ভাইয়া, একই টাইপের প্রশ্ন হলেও পারতে হবে। কোন দেশে মূলধনের চেয়ে ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি? কোন দেশে আর হবে? গরিব দেশে। কারণ গরিব দেশে মানুষ আছে বহু বহু, আমাদের মতো মানুষ আছে বহু বহু, যারা শ্রম দিতে পারবে, ঠিক আছে। এবং তার যে ভূমিটা আছে সে ভূমি থেকে যত পারে বেশি উৎপাদন করার চেষ্টা করবে, কিন্তু টাকা পয়সা আর নাই। সো এটা হচ্ছে উন্নয়নশীল দেশ, এটা হচ্ছে উন্নয়নশীল দেশ, ঠিক আছে। এরপর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সাধারণত কোন ক্ষেত্রে অধিক কার্যকর হয়? এটা কৃষিতে অধিক কার্যকর হয়, ঠিক আছে। তারপর কৃষিতে বলে ফেললাম। গড় উৎপাদনের সূত্র কোনটা? গড় উৎপাদনের সূত্র ভুল, এটা প্লাস না, এটা প্লাস না, এটা ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, ঠিক আছে। তাহলে টোটাল প্রোডাকশনকে আমরা যখন লেবার দিয়ে ভাগ দিব তখনই হচ্ছে গড় উৎপাদন পাবো, তখনই হচ্ছে গড় উৎপাদন পাবো। উত্তর হচ্ছে 3 নাম্বারটা, উত্তর হচ্ছে 3 নাম্বারটা, ঠিক আছে। উত্তর 3 নাম্বারটা। এই যে আমরা উত্তর দিলাম, উত্তর পেয়ে গেছি। পরেরটাতে আসি। প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে? ও মাই গড, এটা কি প্রশ্ন করছে? এটা কে প্রশ্ন করছে? ঠিক আছে, উত্তর তো জানি, সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করবে? সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে ফেলবে, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার। এরপর সংগঠনের কাজ, সংগঠনের কাজ, সংগঠনের কাজ হচ্ছে উদ্যোগ নেওয়া, ঝুঁকি নেওয়া, উপকরণের সমন্বয় সাধন করা, সবগুলা, সবগুলা, ঠিক আছে, সবগুলা। এরপর শিফন, চিনি, পানি, লেবু, এগুলো দিয়ে হচ্ছে শরবত তৈরি করলো, অর্থনীতিতে এ উৎপাদন প্রক্রিয়া শিফন হলো সংগঠন। চিনি, পানি, লেবু দিয়ে শরবত তৈরি করলে উৎপাদন প্রক্রিয়া শিফন হলো সংগঠন। সে শ্রম দিচ্ছে, তো শ্রম দিচ্ছে সংগঠন হলো, ঠিক আছে। তাহলে 1 আর 3, 1 আর 3 কই পাবো? 3 নম্বরে পাবো, 1 আর 3, ঠিক আছে। তারপর হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। তারপর সময়গত উপযোগ কিভাবে ঘটে? সময়গত উপযোগ, সময়গত, সময়ের ব্যবধান, সময়গত, ঠিক আছে। এটা তো তোমরা পারো তাই না? ওই যে ধরো এই আলু, আলু, আলু মনে করো কখন হয়? গ্রীষ্মকালে হয়। তো ওই আলুটা তুমি হচ্ছে কোল্ড স্টোরেজে রেখে দিচ্ছ, কোল্ড স্টোরেজে রেখে দিয়ে শীতকালে আলুটা বেশি দামে বিক্রি করতেছো। এখন এটার অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে সময়ের ব্যবধান হয়েছে। সো দ্যাটস ইট, এইটাই বলার চেষ্টা করেছে। তারপর অমিত একটা ব্যবসার ভিত্তি দাঁড় করালেন, অর্থনীতি এই ভিত্তি কোনটাকে সমর্থন করে? অমিত একটা ব্যবসার ভিত্তি দাঁড় করিয়েছে, অর্থনীতির ভিত্তি কোনটাকে সমর্থন করে? কোনটাকে করে বলো তো? এরা তোমাদের উত্তর দিতে হবে, এই উত্তর আমি বলবো না, কোনোভাবেই না। দেখি কি করলো, সংগঠন। কেন সংগঠন? আরে ভাই আপনি জানেন না, এই যে আমাদের সংগঠন, তারে আমাদের প্রিয় অভিভাবক মার্শাল সাহেব বলেছেন সে হচ্ছে কোনো একটা অর্থনীতির অধিনায়ক, তাকে অধিনায়ক বলেছেন, তাকে ভিত্তি বলেছেন। অধিনায়ক বা ভিত্তি, অধিনায়ক বা ভিত্তি কে ভাই? উত্তর হচ্ছে সংগঠন বা সংগঠন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এরপর পরেরটাতে যাই। কৃষি ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কোন উপকরণ স্থির থাকে? ভূমি। সে স্থির, ভূমি স্থির থাকবে, ভূমি স্থির থাকবে, ঠিক আছে। এরপর ভূমি স্থির। তারপরে নিচে মোট উৎপাদনের পরিমাণ কত? এইসব প্রশ্ন আমরা সলভ করব, দেখাই তো যাচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা? তোমরা ঠিকই দেখতে পাচ্ছ। এ কিউ, এতটুকু হচ্ছে টোটাল উৎপাদন হয়েছে, ঠিক আছে। এ কিউ কোথায় আছে? এ কিউ তো নাই, তাহলে কিউ এ, এ কিউ আর কিউ এ তো একই কথাই, কিউ এ হচ্ছে উৎপাদন, ওকে। তারপর অধ্যায় 5 বাজার। চলো এই অধ্যায়টা দেখি। আগের অধ্যায়তে যে প্রশ্নগুলো দেখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাট এই প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট। সুতরাং আমরা যে মূল ক্লাসগুলোতে যাব সেখানে আরো ভালোভাবে আমরা গ্রাফ সহ দেখব, কেমন? আচ্ছা, চলো পরেরটাতে যাই। বাজারের সংজ্ঞা প্রদান করেছে কুর্নাট, ঠিক আছে, তিনি বাজারের সংজ্ঞা দিয়েছেন। এর পরবর্তীতে চলো দেখি কুর্নাট
অতি স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে কোনটা সঠিক? অতি স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে যোগান স্থির থাকে। যোগান স্থির থাকবে। তুমি প্রশ্ন করতে পারো যোগান কেন স্থির থাকে? বোঝাই যাচ্ছে বাজারটা অতি স্বল্প সময়ের জন্য বসে। এখন এটা এতটা কম সময়ের জন্যই বসে যে তুমি চাইলেও মনে করো ঐরকম একটা স্বল্পকালীন বাজারে গিয়ে তুমি বসছো। ৩-৪ ঘন্টার জন্য বসছে। দেখা যায় এমন ৩-৪ ঘন্টার জন্য হাট বসছে। তখন তুমি চাইলেও ভাই মনে করো তুমি বাজারে কলা নিয়ে গেছো বিক্রি করতে। কলাগুলো এত ভালো ছিল যে খুব দ্রুত সবাই সব কলা কিনে ফেলছে। এখন তুমি চাইলেও কিন্তু বাড়িতে গিয়ে আবার কলা নিয়ে এসে বিক্রি করতে পারবা না। কেন পারবা না? কারণ ভাই বাজারটা তো স্বল্পস্থায়ী। একেবারে অতি স্বল্পস্থায়ী। তো দ্যাটস ওয়াই বাজারটা ভেঙে গেছে ততক্ষণে। বাজার শেষ ততক্ষণে তুমি কলা নিয়ে আসলে আর হবে না। তার কারণে এখানে যোগানটা থাকবে স্থির। ঠিক আছে? তারপর ওকে। নিচের কোনটি আন্তর্জাতিক বাজারে পণ্য? এটা আমরা পারি স্বর্ণ। নিচের কোনটি আন্তর্জাতিক বাজারে পণ্য? উত্তর হচ্ছে স্বর্ণ। উত্তর হচ্ছে স্বর্ণ। ঠিক আছে? এরপর সময়ের মেয়াদে বাজার হলো অতি স্বল্প, স্বল্প, দীর্ঘ সবগুলোই তো আছে সময়ের মেয়াদে বাজারের। ৩ টাই। আচ্ছা, ৩ টাই সঠিক। কোন বাজারে নির্ধারিত দামের উপরে ক্রেতা বিক্রেতা এককভাবে প্রভাব বিস্তার করতে পারে না? ওইটাই হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার। একা একা কেউ প্রভাব বিস্তার করতে পারে না। ২ পক্ষই হচ্ছে দরাদরি করে বা ২ পক্ষই হচ্ছে দামাদামি করে এবং ২ পক্ষের দামের ভিত্তিতে সেট হবে কোন দামে জিনিসটা বিক্রি হবে। এরপর মোট আয় এবং মোট ব্যয় এই জিনিসটা সমান হলে তাকে কি বলে? স্বাভাবিক মুনাফা। ঠিক আছে? স্বাভাবিক মুনাফা। এরপর আর কি প্রশ্ন আছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বাধীনতা থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বাধীনতা থাকে উৎপাদনের পরিমাণ। হ্যাঁ, আপনি কতটুকু উৎপাদন করবেন নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। মূল্য নির্ধারণের স্বাধীনতা থাকে না। এরপর আয় নির্ধারণের স্বাধীনতা থাকে। ঠিক আছে? তাহলে ১-৩ ১-৩ কই পাবো? ১-৩ ৩ এ পাবো। উত্তর ৩ নাম্বারটা। ঠিক আছে? এরপর সুন্দর করে পড়ি একটা উদ্দীপক দেয়া আছে মিস্টার ক বাজারে ইলিশ মাছ ক্রয়ের জন্য গিয়েছেন। একটি ইলিশ মাছের দাম বিক্রেতা ১২০০ টাকা চাইল। দর কষাকষির মাধ্যমে মিস্টার ক ১,০০০ টাকা কিনে ফেলছে। কংগ্রেচুলেশনস, কিনতে পারছেন। ইলিশ কেনাটা খুবই কঠিন। জনাব ক কোন বাজার থেকে মাছটা কিনছেন? বা দরাদরি করছেন তো পূর্ণ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতার বাজার। ঠিক আছে? তারপর মিস্টার ক যে বাজারে গিয়েছেন তার বৈশিষ্ট্যগুলি কি কি? তার বৈশিষ্ট্য হচ্ছে সমজাতীয় পণ্য, অর্থাৎ একই জাতীয় অনেক পণ্য থাকে, সত্য। অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, এটাও সঠিক। উপকরণের পূর্ণ গতিশীলতা, এটাও সঠিক। অর্থাৎ তিনটাই কিন্তু এখানে উত্তর হচ্ছে। তাহলে লাস্টেরটা ঠিক আছে? পূর্ণ প্রতিযোগিতার বাজারে তিনি গিয়েছিল। আমাদের এখানে যা কিছু লিখেছে সবগুলাই কিন্তু পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য। সবগুলাই পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতা এই বাজারের বৈশিষ্ট্য। তাহলে অবশ্যই উত্তরটা হচ্ছে সবগুলো। পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য উত্তর হচ্ছে সবগুলো। আচ্ছা, তারপর সবগুলো অর্থনীতিতে পলি শব্দের অর্থ কি? তোমরা প্রত্যেকে পড়ে এসছো মনোপলি, অলিগোপলি। ঠিক আছে? পলি মানে হচ্ছে বিক্রেতা, পলি মানে হচ্ছে বিক্রেতা। মনোপলি একজন বিক্রেতা। অলিগোপলি, অলিগোপলি মানে হচ্ছে কয়েকজন বিক্রেতা। এভাবে বোঝায়। তাহলে পলি শব্দটার অর্থ হচ্ছে বিক্রেতা। পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। এরপর পরেরটাতে যাই। পরেরটাতে কোন বাজারে শুধুমাত্র একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা দ্রব্য ক্রয় বিক্রয় করেন? আরেকবার বলি, বিক্রেতা এখানে একজন, বিক্রেতা এখানে একজন। তাহলে এরকম বাজারকেই আমরা বলি একচেটিয়া বাজার। অসংখ্য ক্রেতা, ক্রেতা মানে যারা কিনবে তারা দ্রব্য ক্রয় করে। ঠিক আছে? যে বাজারে শুধুমাত্র একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা, ক্রেতা, ক্রেতা তো হচ্ছে দ্রব্য। ঠিক আছে? দ্রব্য সে ক্রয় করে। অসংখ্য ক্রেতা দ্রব্যটা ক্রয় করবে। একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা। তাহলে এটাই হচ্ছে একচেটিয়া বাজার। আচ্ছা, কোন ফার্ম এককভাবে উৎপাদন যোগান দেয়? স্বাভাবিকভাবে এটা হচ্ছে মনোপলি। ও একা। ঠিক আছে? ও একাই সব উৎপাদন হচ্ছে যোগান দিবে। একটিমাত্র দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বলে একটিমাত্র দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বলবো ফার্ম। এরপর কোন বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে গেলে পূর্বের ফার্ম তার উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়? চমৎকার তো, খুব ভালো। মানেটা কি? আবার পড়ি। কোন বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে গেলে পূর্বের ফার্ম মানে আগে যে ফার্মটা আছে তার উৎপাদন বাড়িয়ে
দামটা কমিয়ে দিবে। জোস! এমন বাজারেরই তো দরকার। ঠিক আছে? তাহলে ওই বাজারে নতুন করে কেউ আর ঢুকতেই পারবে না। আর নতুন করে কেউ যদি ঢুকতে না পারে, একজনই টিকে থাকবে। এই কারণে এটার নাম মনোপলি। এই কারণে এটার নাম মনোপলি। একক বাজার, একচেটিয়া বাজার। ঠিক আছে? তাহলে এটা একচেটিয়া বাজারে ঘটবে। এরপর এরপর কিছু নেই। আমরা একেবারে দেখতে, দেখতে তোমাদেরকে কিন্তু একেবারে স্বল্প সময়ের মধ্যে ১০০ টারও উপরে এমসিকিউ করিয়ে ফেলেছি এবং প্রত্যেকটাতেই বলা চলে ব্যাখ্যা সহ কেন উত্তর হয়েছে দেখার চেষ্টা করেছে। এত কঠিন ছিল, অনেকগুলো তো আমিই পারিনি, তাই না? তোমরা সবাই মিলে কিন্তু সলভ করেছি এবং দেখার চেষ্টা করেছি যেটা আমরা ভেবেছি এটা হবে, কিন্তু না, হয়েছে অন্যটা। কেন অন্যটা হয়েছে সেটাও বোঝার চেষ্টা করেছি। কেন এমনটা করা? খুব সহজ। পরীক্ষার হলে এই যে আমি এখন যতটা কনফিডেন্টের সাথে কথা বলছি, পরীক্ষার হলে হয় তুমি যতই মেধাবী হও না কেন, এতটা কনফিডেন্ট কিন্তু আমরা কেউই থাকি না। আর পরীক্ষাটা যখন হয় বার্ষিক পরীক্ষা, তখন সে কনফিডেন্সের মাত্রা আরো কমে যায়। আমরা ভয় পেতে থাকি, আমরা আতঙ্কে ভুগতে থাকি। পারবো কি পারবো না সেটার দোলাচলে ভুগতে থাকি এবং তারপরে আমরা ভুল উত্তর করে বসি। ঠিক এই ব্যাপারটা যেন না হয়, ঠিক এই কারণে আমরা নিজেরা এখনই একেবারে একটা বোকা স্টুডেন্টের মন মানসিকতা নিয়েই কিভাবে উত্তর করতে হবে সেটা বোঝার চেষ্টা করেছে। আমি পুরোটা সময় ধরে ঠিক ওভাবেই তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা হয়তোবা কিছুটা সফল হয়েছি। তোমাদের সাথে আমাদের ইনশাআল্লাহ আবারও দেখা হবে এবং তোমরা এই ক্লাসটুকু করে আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছ। আগামীতে আবার দেখা হওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।